21 থেকে 28 পর্যন্ত যে 8টা ক্লাস আছে, সি সিরিজের ক্লাস, এটা আমি বলেছিলাম ট্রান্সলেশনের ক্লাস হবে। এর আগে জাতকের ক্লাসগুলো হয়েছে 13 থেকে 20 8টা, এরপরে আরও 8টা হচ্ছে মহাপরিনির্বাণ সূত্র, আর এরপরে হবে আরও 12টা ক্লাস। সেটা হচ্ছে ওই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো আছে সেগুলো, পালি টু ইংলিশ ট্রান্সলেশন আর ইংলিশ টু পালি ট্রান্সলেশন, 50 নাম্বার যে ফার্স্ট পেপার সি গ্রুপ আছে সেটা। তো এটা আমি বলেছিলাম যে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। তোমাদের মোটামুটি বেসিক যে পালি গ্রামার শেখা হয়েছে, ন্যূনতম যেটুকু লাগে, আরও কিছু জিনিস শিখতে হবে, সেটা মানে আরও অ্যাকিউরেট ট্রান্সলেশন বা অ্যাকিউরেট সব কিছু বোঝার জন্য ওটা আমি দিয়ে দেবো। ওটা এখন তৈরি করতে হচ্ছে জিনিসগুলোকে। আর ট্রান্সলেশনের ক্ষেত্রে 3টে স্টেপে হচ্ছে, তো প্রত্যেকে চেষ্টা করবে এটা মেনটেন করে করতে। প্রথম জাতকের ক্লাসগুলো অনেকে করেছো, অনেকে করোনি, রেকর্ডিং অ্যাভেলেবেল আছে, সেগুলো দেখে নেবে, তারপরে মহাপরিনির্বাণ সূত্রের জায়গাটা করবে। আদারওয়াইজ এগুলো ভীষণই কঠিন লাগবে। এই জন্য মানে ডাইরেক্ট পালি টেক্সট পড়ার আগে একখানা প্রিভিয়াস পূর্বপাঠ হিসেবে বা একটা সহজ পাঠ হিসেবে ওটা রাখা হয়েছে। আর মহাপরিনির্বাণ সূত্র পড়ার পরে সালের কোশ্চেনের যে ট্রান্সলেশনগুলো আছে সেগুলো হবে। মহাপরিনির্বাণ সূত্র থেকে মোটামুটিভাবে অ্যাকচুয়াল পালি লিটারেচারে কীরকম ধরনের থাকে সেটার একটা তোমাদের পরিচয় হবে। আর এটা বাংলা স্ক্রিপ্টে আছে, ট্রান্সলেশনও বাংলায় আছে, কিন্তু সালের কোশ্চেনগুলো রোমান স্ক্রিপ্টে থাকবে, ট্রান্সলেশন হবে ইংরাজিতে। গ্রুপে কেউ একজন বলেছিল যে এটা বাংলায় কেন, রোমান স্ক্রিপ্টে হলে ভালো হতো। তো বেসিক্যালি রোমান স্ক্রিপ্ট পড়ার হবে, রোমান স্ক্রিপ্ট থেকে ইংরাজিতেই হবে, কিন্তু তার আগে একটা মানে পূর্বপাঠ হিসেবে বাংলাতেই এটাকে পড়া হবে, তাতে তোমাদের পালিতে রিডিং পড়াটা ফ্লুয়েন্ট হবে। যারা জাতকের ক্লাসগুলো করেনি, খুব সত্য কথা, তাদের পালি রিডিং করতে অসুবিধা হচ্ছে। অনলাইন ক্লাসে অতটা সুযোগ থাকে না, কিন্তু অফলাইন ক্লাসে যারা পড়ছে তাদের ছন্দ অলঙ্কার যে পালি পোর্শনের নোটগুলো আমি কিছুটা রিডিং করতে দিয়েছিলাম, তাদের দেখলাম যে মানে কোঁত কাঁত করে পড়ছে, ওই করলে কিন্তু হবে না। তো এইগুলো এই কারণেই স্টেপ বাই স্টেপ রাখা হয়েছে, যাতে পরবর্তী পোর্শনটা তুলনামূলক সহজভাবে তৈরি করা যায়, আদারওয়াইজ একটা হেডেক হয়ে যাবে। আর পালির ক্ষেত্রে বা নতুন বিষয় বা কঠিন বিষয় যদি বলা হয়, মানে অঙ্ক করতে বসে সকালবেলায় যদি দেখা যায় 3-4টে অঙ্ক মিলছে না, তাহলে আর অঙ্ক করার ইচ্ছা থাকে না জেনারেলি, যেটা সবার টেন্ডেন্সি। কিন্তু খুব সাধারণ স্টুডেন্ট যে হয়তো অতটা ম্যাথে ভালো না, 2-4টা অঙ্ক যদি মিলে যায় মনে হয় যে আরও কয়েকটা করি। তো সেই জায়গা থেকে তোমাদের সিলেবাস বা যেভাবে পড়ানো হচ্ছে, কোর্স প্ল্যানিং যদি বলা হয়, সেটা সেইভাবে আমি বানিয়েছি বা এখনও বানানো হচ্ছে চেঞ্জ করে করে। সুতরাং যে ফরম্যাটে আছে এটা মানে ডিসিপ্লিন মেনটেন করে যদি পড়ো, অবশ্যই তাতে সুবিধা হবে। আর যদি আধা খাঁচা পড়াশোনা করো, খানিকটা পড়লে খানিকটা পড়লে না, কোনোটা মানে লাইভ ক্লাস করলে কোনোটা রেকর্ডিং ক্লাস দেখে দিলে, ওইভাবে হবে না। সামনাসামনি ক্লাস করার চেষ্টা করো। আর যেগুলো ব্যাকে যেগুলো বাকি আছে সেগুলো অবশ্যই কভার করো। মানে জাতকের ক্লাসগুলো যে আছে 8টা ক্লাস আছে, 1-1.5 ঘন্টার বোধহয় ক্লাস, 1.5 ঘন্টাও হয়তো হবে না। ওটা দেখাটা এমন কোনো ব্যাপার না, ওটা 2-3 দিন যদি ঠিকঠাক একটু টাইম দেওয়া হয় হয়তো তার মধ্যে হয়ে যাবে, বা 1 সপ্তাহ বসলে ওটা কভার হয়ে যাবে। ওটা পড়ার পরে মানে পড়া অর্থে আমি যেটা বলেছিলাম যে ক্লাসে যেটা পড়ানো হলো তারপর বাড়িতে নিজে থেকে একবার ওটাকে রিডিং করবে আর চেষ্টা করবে যে অর্থটা বুঝতে পারা যাচ্ছে। তো পুরো ওই 12টি যে জাতকের কাহিনী ছিল সেটা যদি মোটামুটি বাড়িতে কেউ নিজে থেকে পড়ে বাংলা মিনিং করার চেষ্টা করে, ডেফিনেটলি তার এই যে মহাপরিনির্বাণ সূত্র বা পালি নোটস যেগুলো আছে সেখানটা অনেকটা ইজিয়ার হয়ে যাবে। যাই হোক, অনেক ভূমিকা করা হলো। তো এবার মেন যে ক্লাসের প্রসঙ্গে আসা যাক।
তো মহাপরিনির্বাণ সূত্র মোটামুটি তোমরা নাম হয়তো শুনেছ। দীর্ঘনিকায় সূত্রপিটকের যে দীর্ঘনিকায় আছে, দীর্ঘনিকায় 16 নম্বর সূত্র হচ্ছে মহাপরিনির্বাণ সূত্র। তো মহাপরিনির্বাণ বলতে বেসিক্যালি বুদ্ধের যে দেহত্যাগ সেটিকে বোঝাচ্ছে, এবং মহাপরিনির্বাণ সূত্রের বিষয়বস্তু হলো বুদ্ধের শেষ যে 1.5 বছরের মতন জীবনী ধারাবাহিকভাবে এই সূত্রে আছে। তো শুরু হচ্ছে বুদ্ধ অবস্থান করছেন রাজগৃহের বৃদ্ধকূটে। বৃদ্ধকূট হয়তো তোমরা নামটা শুনেছ। বৃদ্ধকূট থেকে তিনি গেলেন অম্বলট্টিকা, অম্বলট্টিকা থেকে নালন্দা, নালন্দা থেকে পাটলিগ্রাম, যেটা পরবর্তীকালে পাটলিপুত্র হচ্ছে, সেখান থেকে বৈশালী, বৈশালী থেকে ভোগনগর, ভণ্ডগ্রাম, জম্বুগ্রাম, ভর্তিগ্রাম, এই করে তারপর গেলেন মাঝে কোনো একটা সিরিয়ালটা মিসিং হতে পারে, নাতিকা বলে একটি জায়গায় গিয়েছিলেন। সেখান থেকে হচ্ছে বেলুড়গ্রাম, এরকম বেশ কয়েকটা জায়গা আছে। তারপরে পাবাতে এলেন, পাবা থেকে কুশিনাড়া, কুশিনাড়াতে এসে তার যে দেহত্যাগ হলো। এবং পাবার সম্পর্কে শুনেছেন, পাবার যে কর্মকার পুত্র চুন্দ ছিল, সে যে শুকরমর্দক নামে একটি আহার্য বুদ্ধকে প্রদান করেছিল, সেটা খাওয়ার পরে বুদ্ধের যে শরীর অসুস্থ হয়ে যায় এবং তিনি কুশিনাড়াতে গিয়ে তার দেহ ত্যাগ হয়। পাবা এবং কুশিনাড়া হচ্ছে মল্লদের দুইটি ক্যাপিটাল ছিল বা দুটি নগরী ছিল, পাবার মল্ল এবং কুশিনাড়ার মল্ল বলা হয়। এবং সেখানে বুদ্ধের দেহত্যাগ হবার পরে কিছু ঘটনা হয়েছিল, যেগুলো কিছুটা আভাস হয়তো তোমরা শুনেছ, যে বিভিন্ন স্থানের যারা ক্ষত্রিয় ছিল তারা বুদ্ধের যে দেহাস্থি লাভের জন্য তাদের মধ্যে একটা দ্বন্দ্বের উপক্রম। অজাতশত্রু পাঠিয়েছেন, বৈশালী থেকে লিচ্ছবিরা এসেছে, কপিলাবস্তু সাক্ষ্য, রামগ্রামের কলিও। তো এরা প্রত্যেকে বলছে যে বুদ্ধ ক্ষত্রিয় ছিলেন, আমরাও ক্ষত্রিয়, সুতরাং আমরা তার যে দেহাস্থির ভাগ আমাদের প্রাপ্য। কিন্তু কুঠিনার মল্লরা বলছেন না, আমাদের এখানে তিনি দেহত্যাগ করেছেন, আমরা দেব না। পরে ওই জায়গাটা পাঠ্য আছে, পড়ানোও হবে পালিটা। তো দ্রোণ নামে একজন ব্রাহ্মণ সেটা 8টা ভাগ করে দেন, সেই 8টা ভাগের ওপর 8 জায়গায় স্তূপ নির্মিত হয়। মানে কপিলাবস্তু, বৈশালী, রাজগৃহ, রামগ্রাম, বেঠদ্বীপ, অল্লকপ্প, এরকম কেশপুত্রের যে কালাম ইত্যাদি, মানে তারা সবাই এক এক জায়গায় স্তূপ নির্মাণ করে। তো যাই হোক, ওভারঅল এইটা হচ্ছে বিষয়বস্তু। এবার বুদ্ধ যেই এক এক জায়গায় অবস্থান করছেন, বৃদ্ধকূট, অম্বলট্টিকা, নালন্দা, প্রত্যেকটা জায়গাতে ওনার সাথে কারো না কারো সাক্ষাৎ হচ্ছে। সেখানে কোনো প্রসঙ্গ উঠে আসছে আলোচনার, বা তিনি কোনো উপদেশ দিচ্ছেন, বা সেখানে কোনো ঘটনা ঘটছে, সেগুলো নিয়ে এটা আবর্তন হচ্ছে। মহাপরিনির্বাণ সূত্র কোনো সিঙ্গেল স্পিচ না। জেনারেলি অন্যান্য যে সূত্রগুলো আছে, সূত্র ব্যাপারটা কি মোটামুটি তোমরা নাম শুনেছো কিন্তু সূত্র পড়ে দেখোনি। তো জেনারেলি মানে বুদ্ধের কোনো জেনারেল উপদেশ যেগুলো, সেগুলোই সূত্র নামে পরিচিত, কিন্তু তার ধরনটা হচ্ছে কতকটা, মানে কেউ যদি শ্রীরামকৃষ্ণ কথামৃত পড়ে দেখো, তো ওখানে দেখবে যে কথামৃত যিনি লিখেছেন, তো তো কথামৃতের ক্ষেত্রে দেখা যাবে যে যিনি লিখেছিলেন মহেন্দ্রনাথ গুপ্ত, উনি এসেছেন, শ্রীরামকৃষ্ণ তো বসে আছেন, বা সেই সময় অন্য কেউ এসেছে, দিয়ে কোনো একটা প্রসঙ্গে আলোচনা হচ্ছে। এই আলোচনা হতে হতে শ্রীরামকৃষ্ণ হয়তো কোনো উপদেশ দিলেন। তো এই যে ফরম্যাটটা, সূত্রগুলো এই একই ফরম্যাটে লেখা। তো এই জন্য জেনারেলি দেখা যায় যে হচ্ছে এখানে, যেমন সামনে যে দেখতে পাচ্ছি, একং সময়ং ভগবা রাজগহ বিরতি বীর্যকুটে পর্বতে ইত্যাদি। বেসিক্যালি এই জায়গাটা শুরু হচ্ছে যে ভগবান বুদ্ধ যে বৃদ্ধকূট পর্বতে অবস্থান করছিলেন রাজগৃহে, সেখানে অজাতশত্রু তার মানে অজাতশত্রু ব্রিজিদেরকে জয় করতে চাইছিলেন বা অভিযান করতে চাইছিলেন, যুদ্ধ। তো সেই জন্য তিনি তার মন্ত্রী বর্ষকারকে বুদ্ধের কাছে পাঠিয়েছেন, দিয়ে কিছু আবেদন ইত্যাদি করে পাঠিয়েছেন। তো বর্ষকার তারপর এসেছে, এসে
বুদ্ধকে প্রণাম করেছে, কুশল বিনিময় করেছে, তারপর মহারাজ যেটা বলেছেন সেটা করেছে, বুদ্ধ তার এগেনস্টে কিছু বলেছেন ইত্যাদি। এইভাবে হচ্ছে, তার মানে এটা একটা সংলাপ রচনা যেমন হয় সেই রকম। তো এই ফরম্যাটে সূত্রগুলো লেখা। সূত্র জেনারেলি যে বুদ্ধের উপদেশ তা না, তার মধ্যে এইরকম সব ইভেন্টগুলো জড়িয়ে আছে। আর মহাপরিনির্বাণ সূত্র যেহেতু অতি বিস্তৃত সূত্র, মহাপরিনির্বাণ সূত্র সম্ভবত সূত্র পিটকের সবচেয়ে বড় সূত্র। তো এখানেই মাল্টিপল ইভেন্ট তৈরি হচ্ছে। ঋদ্ধকূট হয়ে গেল, তারপর বুদ্ধ আনন্দকে বলছেন চলো অম্বলট্টিকা যাব, তারপর অম্বলট্টিকা গেলেন, সেখানে গিয়ে কিছু উপদেশ দিলেন, সেখান থেকে বললেন এবার চলো নালন্দা যাব, নালন্দা গেলেন, নালন্দা থেকে পাটলিগ্রাম, এইভাবে চলছে। মানে এক একটা জায়গায় যাচ্ছেন, সেখানে এক একটা ইভেন্ট হচ্ছে, সেগুলো গল্পের আকারে দেখা, এবং সেখানেই সংলাপের মধ্য দিয়ে বুদ্ধের যে উপদেশ সেগুলো উঠে আসছে। মোটামুটিভাবে মহাপরিনির্বাণ সূত্র পড়লে পালি তোমাদের যে পাঠ্য যা কিছু আছে তার একটা মানে লিঙ্গুইস্টিক ফিচার যদি বলা হয়, বা যদি একটা সাহিত্যিক ধরন কীরকম হয় সেটার একটা আভাস পাবে। আর আরেকটি জিনিস, এখানে শুরুতে এবং মে সুতং আছে, এটা নয় পরে বলছি। তো মহাপরিনির্বাণ সূত্রে একটা জেনারেল ইন্ট্রোডাকশন হলো। এর পরের বিষয় হচ্ছে যে মহাপরিনির্বাণ সূত্রই কেন এখানে নেওয়া হলো, তার কারণ হচ্ছে মোটামুটিভাবে সালের কোশ্চেনগুলোতে প্রায় 40 থেকে 50% ক্ষেত্রে মহাপরিনির্বাণ সূত্র থেকে ট্রান্সলেশন আসে। ট্রান্সলেশন আনসিন ট্রান্সলেশন, সুতরাং যে কোনো জায়গা থেকে দিতে পারে। তো এখানে কিছু আছে, সেটা আমি সংক্ষেপে বলছি, মনে রাখবে বিষয়গুলো। 1 থেকে 1.5 মাস মোটামুটি ট্রান্সলেশন অভ্যাস করলে দেখবে প্রত্যেকে ট্রান্সলেশন পড়তে পারছে। প্রায় 60% অ্যাভাব স্টুডেন্ট কিন্তু এই পালি যে ট্রান্সলেশন আছে এগুলো মোটামুটি করতে পারবে। এটা আমি বিগত বছরগুলোতেও মহাপরিনির্বাণ সূত্র পড়াতে গিয়ে অবজার্ভ করেছি। কিন্তু বাড়িতে পড়তে হবে। আমি বলে দিলাম, কথাগুলো হাওয়ায় মিলিয়ে গেল, ওই করে কিছু হবে না। বাড়িতে এগুলো রিভাইজ করবে, তো তাতে হয়ে যাবে। মানে যেটা দেখে যতখানি প্রথমটায় পড়তে গিয়ে মনে হচ্ছে যে পালিটা এত কঠিন, ব্যাপারটা অতটা না। আচ্ছা, এই হলো। এবারে টেক্সটের ব্যাপারে আসি। মোটামুটিভাবে এখান থেকে তোমাদের প্রিভিয়াস যা কিছু ক্লাস হয়েছে, শব্দরূপ, ধাতুরূপ, জিরান্ড, ইনফিনিটিভ, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার পার্টিসিপল, ওয়ার্ড চেঞ্জ কীভাবে হচ্ছে, এই সব জিনিসগুলো এখানে লাগবে। এবং যার যতটা ভালোভাবে এগুলো অভ্যাস করা আছে তার এটা ততটা সহজে তৈরি হবে। আর এখানে ট্রান্সলেশন দেয়া আছে নিচে। এই ট্রান্সলেশন যেটা দেয়া আছে, এর প্রথম পৃষ্ঠার যেটুকু ট্রান্সলেশন আছে, এইটা মোস্ট প্রবলি তিন নাম্বারটা নয়, এই দুটো প্যারাগ্রাফ 1 আর 2 এর এই দুটো ট্রান্সলেশন আমার নিজের করা, এবং এটা একেবারে টেক্সট যেমন আছে হুবহু একই রকমের। এই বাংলাটা থেকেই পালিটা পড়তে অনেকটা হেল্প হবে। কিন্তু পরবর্তীর যে বাংলা ট্রান্সলেশন আছে এটা আমার করা না, এটা অ্যাকচুয়ালি শিলভদ্র ভিক্ষুর দীর্ঘনিকায়ের যে অনুবাদ আছে সেখান থেকে এটা নেওয়া হয়েছে। একটু ভাষাটা কঠিন, একটু না, তোমাদের পক্ষে যথেষ্টই কঠিন লাগতে পারে। কিন্তু অনুবাদটা থেকে যেটা কাজ করবে সেটা হলো, অনুবাদটা প্রথমে পড়ে নিলে পালিটা বুঝতে অনেকটা সুবিধা হবে। আর ট্রান্সলেশনে অনেক খুঁটিনাটি আলোচনা করা হবে, প্রত্যেকে খাতা পেন নিয়ে বসবে, অনেক জিনিস নোট করে রাখতে হবে। তো বিষয় হচ্ছে যে অনুবাদের মানে টপিকটা যদি মাথায় থাকে যে এখানে এইরকম একটা গল্প ছিল বা এখানে এইরকম একটা বুদ্ধ বলেছিলেন, ওই কনসেপশনটা যদি মনে থাকে তাহলে কিন্তু অনুবাদটা মানে গ্রামাটিক্যাল জায়গাটা অতটাও যদি কারো সড়গড় না থাকে, একটা আবছা আবছা অনুবাদ করা যায় ওভারঅল। এবং অনুবাদ সঠিক হয় না, মানে অনুবাদ হচ্ছে অ্যাকিউরেসি কতখানি হয় এটা দেখতে হয়। কারোরই অনুবাদ পারফেক্ট না। বিগত এগুলোতে লকডাউনের আগে জেনারেলি যখন অফলাইন ক্লাস হতো, ট্রান্সলেশন ক্লাসটা খুব সুন্দরভাবে হতো। মানে আমি তোমাদের বিগত ক্লাসগুলোতে
মানে অ্যাটেন্ডেন্স থেকে ভীষণই বিক্ষুব্ধ হয়েছে, এই জন্যই রেকর্ডিং না রাখার সিদ্ধান্ত নিয়েছি। এবার ট্রান্সলেশন ক্লাস যদি সামনে বসে করা হয় সেটা কতখানি বেনিফিট হবে এটা তোমাদের ধারণা নেই। তো চেষ্টা করবে ট্রান্সলেশন এগুলো করার। আরও ভালো হতো যদি অফলাইনে বসতে পারা যেত, একেবারে সবাই বসলে একটা জিনিস রাখা হলো, একাধিক অনুবাদ আছে, যেমন মহাপরিনির্বাণ সূত্রের 3টে বা 4টে ইংরাজি অনুবাদ আছে, বাংলা অনুবাদ আছে বোধহয় 2টো বা 3টে। তো ডিফারেন্ট অনুবাদগুলো নিয়ে বসে কে কীভাবে অনুবাদ করেছেন, কোনটা অ্যাকিউরেট, ইভেন স্টুডেন্টরা পর্যন্ত অনেক সুন্দর সুন্দর সাজেশান দিয়েছে। মানে আমি নিজে দেখেছি যে পালি সার্টেন কোনো ফ্রেজ বা কোনো ওয়ার্ডের ট্রান্সলেশন আমার থেকেও অ্যাকিউরেট স্টুডেন্টরা সাজেস্ট করছে। তো সেখান থেকে আমি নোট পর্যন্ত করে রেখেছি, এরকম আছে। তো ট্রান্সলেশনগুলো ভালো করে ক্লাস করবে এবং নিজেদের মধ্যে যদি কমিউনিকেশান থাকে মাঝে মধ্যে বসতে পারো, বা যদি অফলাইন ট্রান্সলেশন প্র্যাকটিসের জন্য কেউ কখনো আসতে চাও তো আসতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে অনেকখানি ভূমিকা বলা হলো, 20 মিনিট তো এখানেই চলে গেল। এবার মেন বিষয়ে আসা যাক। তো এখানেই নমতস্য ভগবত অরহত সম্মা সম্বুদ্ধস্য এটা লেখা হয়েছে, তার কারণ জেনারেলি যে কোনো পালি টেক্সটের শুরুতে এই কথাটি লেখা থাকে। যেহেতু এটা মহাপরিনির্বাণ সূত্র ত্রিপিটকের একটা সূত্র, এই জন্য এইটি সামনে রাখা হয়েছে। এটার অর্থ হচ্ছে যে নম অর্থাৎ প্রণাম, তস্য ভগবত অরহত সম্মা সম্বুদ্ধ। 4টে যে ওয়ার্ড আছে এগুলো সবকটাই হচ্ছে চতুর্থীর এক বচন হচ্ছে। চতুর্থী মানে জন্য বোঝায়, 4-1 বলে এরকম লেখা হলো, চতুর্থীর এক বচন। সম্মা সম্বুদ্ধ, সম্মা সম্বুদ্ধস্য, নরস্য মানে মানুষের জন্য, মানুষের উদ্দেশ্যে, সম্মা সম্বুদ্ধস্য সম্যক সম্বুদ্ধের উদ্দেশ্যে। এটা হাতও হয়ে গেছে, হ হবে। আর অরহত ভগবত হচ্ছে অরহন্ত ভগবন্ত শব্দ, অন্তভাগান্ত শব্দ, তার চতুর্থ এক বছরে তো হয়। তো ভগবান এবং অরহত, তো ভগবান অরহত সম্যক সম্বুদ্ধের উদ্দেশ্যে প্রণাম। তস্য মানে সেই, মানে সো সম্মা সম্বুদ্ধ সেই সম্যক সম্বুদ্ধ, তে সম্মা সম্বুদ্ধা তং সম্মা সম্বুদ্ধং, তৃতীয়াতে তেন সম্মা সম্বুদ্ধেন মানে সেই সম্যক সম্বুদ্ধকে সম্যক সম্বুদ্ধের দ্বারা, আর তস্য সম্মা সম্বুদ্ধ সেই সম্যক সম্বুদ্ধের উদ্দেশ্যে। ভগবত অরহত হচ্ছে যথারীতি বিশেষণ। তো এই জায়গাটা মোটামুটি জাতক ক্লাসে বলা হয়েছিল যে পালিতে অ্যাডজেক্টিভ যেগুলো থাকবে সেইগুলো কিন্তু সমান বিভক্তিতে থাকে। তারপরে মহাপরিনিব্বাণ সূত্তম অনুসার হচ্ছে, কেননা সূত্র শব্দটা ক্লিবলিঙ্গ বলে। আর এখানে প্রথম অধ্যায় আছে, মহাপরিনির্বাণ সূত্রের মোট 6টি অধ্যায় আছে। এই 6টি অধ্যায় থেকে এক্সট্র্যাক্ট নিয়ে নিয়ে, মানে পুরো 6টা অধ্যায় এখানে কিন্তু দেয়া হয়নি, সিলেক্টেড যে জায়গাগুলো থেকে জেনারেল ট্রান্সলেশন আসে সেগুলো দেয়া হয়েছে, এবং এগুলো থেকেই আসে। প্রিভিয়াস ইয়ার যেগুলো এসেছে এর ভিতরেই এসেছে, বলা চলে এর বাইরে আসেনি। এই এক্সট্র্যাক্টগুলো পড়ে নিলে মোটামুটি হয়ে যাবে। আচ্ছা, তো মহাপরিনির্বাণ সূত্র শুরু হচ্ছে এবং মে সুতং এই কথাটা দিয়ে। তো এটার অর্থ হচ্ছে, এবং মানে অব্যয়ে পড়েছো তোমরা এই রকম, মে হচ্ছে অম্ভ তুম্ভ যে শব্দ ছিল তার রূপ। মে মানে হচ্ছে অম্ভ যে শব্দ মানে আমি বোঝাচ্ছে, এর তৃতীয়ার এক বচন হচ্ছে, মানে আমার দ্বারা। এই রকম মে মানে আমার দ্বারা, মে একটা এক্সট্রা হয় ময়া, মে ময়া দুটো ফর্ম হয়। এইরকম আমার দ্বারা সুতম, সুতোটা হচ্ছে এখানে সুতো, পাস্ট পার্টিসিপল, মানে এই রকম আমার দ্বারা সুতো হয়েছে। ইংরাজি করলে দাস, কি বল, দাস ওয়াজ বা ইজ হার্ড বাই মি, মানে এই রকম আমার দ্বারা শোনা হয়েছিল, বা অ্যাক্টিভ ভয়েসে নিলে আমি এই রকম শুনেছি। প্রায়শই এটা ইংরাজি ট্রান্সলেশনের সময় আমি মাঝে মধ্যে একটু আধটু ইংরাজি মানে এখানে বলবো, দাস আই হ্যাভ হার্ড এই ধরনের ট্রান্সলেশন থাকে।
এছাড়া অন্যান্য বিভিন্ন জনের বিভিন্ন রকম ট্রান্সলেশন আছে। মহাপরিনির্বাণ সূত্রের ইংরাজি ট্রান্সলেশন কারোর কৌতূহল থাকলে দেখতে পারো। মোস্ট প্রবলি তোমাদের যে বইয়ের লিস্ট দেওয়া আছে, পালি অপশনাল রিলেটেড বুক, সেখানে দেয়া আছে। রিচার্ড মরিসের একটা ট্রান্সলেশন আছে, রিচ ডেভিডসের ট্রান্সলেশন আছে, একটা বার্মিস কিছু একটা বোধহয় ট্রান্সলেশন আছে, বার্মিস নয়, মানে বার্মিস বার্মা থেকে প্রকাশিত 1956 সাল বা সামথিং। আর আরও ভালো হচ্ছে আনন্দজ্যোতি ভিক্ষুর একটা ট্রান্সলেশন আছে, ওইটা একদম পালি সহ ইংরাজি লেখা আছে। বাংলা ট্রান্সলেশন আছে ধর্মরত্ন মহাস্থবিরের, সেটা পালি সহ বাংলা আছে। শিলভদ্র ভিক্ষুর আছে। আর রিসেন্ট আমি একটা কপি পেয়েছি, কি একটা সুদর্শন না কার যেন লেখা, পুরানো বই একটা, যাই হোক সেটা পড়েও দেখা হয়নি। তো মোটামুটিভাবে এখানে আর একটা গোপন বিষয়, সেটা হচ্ছে যে ট্রান্সলেশন যে হচ্ছে সেটা জেনারেলি মানে ইউনিভার্সিটি যে ট্রান্সলেশন ফলো করে সেটা হলো পালি টেক্সট সোসাইটি লন্ডনের আছে, সেখানের যে ট্রান্সলেশন প্রকাশিত হয় সেইগুলো বেসিক্যালি রিচ ডেভিডস, ফসবোল, ম্যাক্স মুলার, এদের যে অনুবাদ আছে এইগুলো স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়। মহাপরিনির্বাণ সূত্রে আমি বললাম একাধিক ট্রান্সলেশন আছে, রিচার্ড মরিস, আনন্দজ্যোতি ভিক্ষু ও মিয়ানমারের ট্রান্সলেশন আছে ইংরাজি। তো তার মধ্যে থেকে রিচ ডেভিডসের ট্রান্সলেশন, মানে যেটা পালি টেক্সট সোসাইটি থেকে বেরিয়েছে, ওইটাকে মান্য অনুবাদ হিসেবে ধরা হয়। তো এই সমস্ত ভ্যারিয়েশনগুলো কিন্তু তোমাদের দেয়া আছে, একটু চোখ বুলিয়ে রাখবে, পড়তেও হবে না, পিডিএফগুলো অন্তত যে আচ্ছা এইটা এইগুলো আছে, কার্যকালে যখন প্রয়োজন হবে সেগুলো দেখা যাবে। আচ্ছা, এবং মে সুতং হলো, তাহলে এইরকম আমার দ্বারা সুতো হয়েছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল ট্রান্সলেশন। আর এটাকে আমি এই রূপ শুনেছি বা আমি এরকম শুনেছি, এরকমও বলা যায়। তো তোমরা আগে চেষ্টা করো বাংলা অনুবাদটা ভালোভাবে করার। বাংলা অনুবাদটা যদি হয়ে যায় তাহলে বাংলা থেকেই এটাকে ইংরাজি করাটা মানে খুব একটা কঠিন কিছু হবে না। মানে দাস ইস হার্ড বাই মি বা দাস আই হ্যাভ হার্ড, এরকম বলাই যেতে পারে। বা বলা যায় ইংরাজি অনুবাদ হয়তো আমার থেকে অনেকে তোমরা ভালো করতে পারো। এরপরে একং সময়ং, একং সময়ং দেখে মনে হচ্ছে দ্বিতীয়া বিভক্তি, অং অনুস্বার আছে, কিন্তু দ্বিতীয়া বিভক্তিতে সময় অর্থে মানে সপ্তমী বিভক্তির একটা অর্থ হয়। মানে এইটা যেটা একং সময়ং আছে, এটার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে একস্মিন সময়ে, মানে এক সময়ে। দ্বিতীয় বিভক্তির জায়গায় যে সপ্তমী বিভক্তি হয়, এটা নতুন যে গ্রামার ক্লাস বলছি যেটা আমি দেবো, এখনও পুরোটা কমপ্লিট হয়নি, ওই জায়গায় এই নিয়মগুলো দেয়া আছে উদাহরণ সহ, এবং ওটার উপর ক্লাসও হবে। আচ্ছা, ভগবা মানে হচ্ছে ভগবান, রাজগহে রাজগৃহে, বিহরতি মানে হচ্ছে অবস্থান করছে। এমনিতে বিহার করা বললে বাংলায় মানে বিনোদন করা, আহার বিহার, খেলাধুলা করা, এই ধরনের অর্থ বোঝায়। পালিতে বিহরতি বা বিহার শব্দের অর্থ হয় অবস্থান করা, থাকা, স্টে, ডুয়েল, এরকম ইংরেজিতে ট্রান্সলেশন করা হয়। যে ওয়ান্স আপন এ টাইম দ্য লর্ড বা দ্য ব্লেসেড ওয়ান, ভগবান শব্দটা অনেকভাবে ট্রান্সলেশন হয়, দ্য ফরচুনেট ওয়ান বা দ্য গ্রেসিয়াস ওয়ান। এই একাধিক যে অনুবাদগুলো বলছিলাম ওগুলো এরকম থাকে, ইংরাজি যখন ট্রান্সলেশন হবে তখন সেগুলো আলোচনা হবে। আর ওয়াজ স্টেইং এক গির্জকুট, মাউন্টেন গির্জকুট, বা অনেক গির্জকুট শব্দটাকে ভালচার স্পিক বলে অনুবাদ করে। গির্জ মানে হচ্ছে শকুনি, আর কুট মানে হচ্ছে পাহাড়ের যে শিখর যেটা। তো ভালচার স্পিক এরকম দেখবে ট্রান্সলেশনে আছে, রিচ ডেভিডসের ট্রান্সলেশন। তবে আমার মতে প্রপার নাউনকে কখনো ট্রান্সলেশন করা উচিত না, তার জায়গায় ডাইরেক্ট মাউন্টেন গির্জকুট এরকম বললে ভালো হয়। তো রাজগৃহে গৃহ্যকূট পর্বতে অবস্থান করছিলেন। আচ্ছা, বিহরতি মানে প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? প্রেজেন্ট টেন্স, মানে সো গচ্ছতি সে যায়, আর সো গচ্ছি মানে সে গিয়েছিল। তাহলে সো বিহরতি বা ভগবা বিহরতি মানে ভগবান অবস্থান করেন।
আর ভগবা বিহরী মানে অবস্থান করছিলেন, কিন্তু অনুবাদে তো করছিলেন করা হচ্ছে। এখানে বিষয় হলো প্রেজেন্ট টেন্স যে আছে বাংলাতে একটা হিস্টোরিক প্রেজেন্ট, ঐতিহাসিক বর্তমান বলে। রবীন্দ্রনাথ 1913 সালে নোবেল পুরস্কার পান। 13 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন বলা উচিত ছিল, কিন্তু পান মানে আজকে পান আর 13 সালে পান, 1913 সালে, দুটোই কিন্তু অতীতকালকে মানে প্রেজেন্ট টেন্স হয়ে যাচ্ছে। পেয়েছিলেন হলে অতীতকাল হতো, তো বেসিক্যালি অতীতকালের জায়গায় বর্তমান কালটা ইউজ হচ্ছে। তো ভার্বের যে এক্সট্রা এরকম কিছু কিছু মিনিং চেঞ্জ হয়, এটা সব ল্যাঙ্গুয়েজেই কম বেশি হয়, এটাও কিন্তু এই নতুন ক্লাসে আছে। আমি ওটা মোটামুটি কী কী জিনিস আছে সেগুলো সংকলন করে রাখছি, একটু সময় লাগবে, আর 2-1 সপ্তাহ, তারপর এটা প্যারালাল ক্লাস চলবে। আচ্ছা, এই হলো। এবারে তেন খো পন সময় এলাম। কিছু কিছু ক্ষেত্রে আশা করি তোমরা এই কথাগুলো নোট করে রাখছো, যে নাউনের যে কেস এন্ডিংয়ের এক্সট্রা মিনিং হয়, ভার্বের কেস এন্ডিংয়ের এক্সট্রা মিনিং হয়। এখানে একটি বিষয় হচ্ছে তেন খো পন সময় না, এইটা হচ্ছে একটা ফ্রেজ পালিতে। ফ্রেজ কি হয়, একবারে অনুবাদ করতে হয়, ওটাকে আক্ষরিক অনুবাদে হয় না। তো খোপনা হচ্ছে এখানে আলংকারিক অব্যয়, তো সুতরাং এটাকে আমরা অনুবাদে বাদ দিতে পারি, এটা আলংকারিক হয়। আর বাকি হচ্ছে তেন সমায়ন। তেন সমায়ন মানে হচ্ছে এখানে ত শব্দর সাথে কম্বিনেশনে সময় শব্দ হয়েছে। সর্বনাম কিন্তু ভালোভাবে পড়তে হবে, সর্বনাম লাইনে লাইনে আসে, এবং সেই কারণেই তোমাদের উইথ কম্বিনেশন এবং মিনিং সর্বনামের লিস্ট করে দেওয়া আছে। মানে শো সময়, তে সময়া, তং সময়ং, তে সময়ে, তেন সময়ন, এইভাবে চলছে। তো তেন সময়ন মানে সেই সময়ের দ্বারা, এরকম অর্থ হবে। কিন্তু এখানে মজা হচ্ছে, এগেন তৃতীয়া যে বিভক্তি হচ্ছে, তৃতীয়া বিভক্তির জায়গায় এখানে সপ্তমীর অর্থ হচ্ছে। যেমন একং সময়ং মানে একস্মিন সময়ে, তেন সময়ন মানে তস্মিন সময়ে, মানে সেই সময়ে। তো এইরকম মানে বিভক্তির কিছু কিছু চেঞ্জ যেগুলো আছে সেগুলো লিস্ট করা আছে, যে দ্বিতীয়া এবং তৃতীয়া বিভক্তি অনেক ক্ষেত্রে সপ্তমী অর্থে প্রয়োগ হয়। মানে এইখানে সেই সময়, এক সময়কে একং সময়ং হবে না, ওটার অর্থ হবে এক সময়ে, সপ্তমী বিভক্তি। তেন সময়ন সেই সময়ের দ্বারা, এরকম অর্থ হবে না, অর্থ হবে সেই সময়ে। আচ্ছা, রাজা মাগধ, রাজা বোঝাই যাচ্ছে, মাগধ মানে হলো মগধের অধিপতি। অজাতশত্রু, অজাতশত্রু বেদেহী পুত্র, বেদেহীর পুত্র হচ্ছে বেদেহী পুত্র। বেদেহী মানে হচ্ছে বৈদেহী, বৈদেহী মানে হচ্ছে বিদেহের রাজকন্যা। অজাতশত্রুর মা ছিলেন চেল্লন্না, চেল্লন্না হচ্ছেন বৈশালীর রাজকন্যা ছিলেন। তোমরা বোধহয় অজাতশত্রু যে শর্ট নোটে দেখেছো। তো বৈশালী, মিথিলা, এই জায়গাটা হচ্ছে বিদেহ, মিথিলা যে আছে ওই জায়গাটি, তো সেখানের ওই জন্য বিদেহের রাজকন্যাকে বলছে বৈদেহী, বৈদেহীর পুত্র। ইংরাজি এ করে দ্য সন অফ বেদেহী, এইরকম। তো বজ্জি অভিজাত কাম হতি, এই যে বজ্জি যেটা আছে, বজ্জি হচ্ছে ব্রিজি যে শব্দটা আছে, ব্রিজি জনপদ যে আছে, কাশী কুশলঙ্গ মানে ব্রিজি মল্ল, যে সেই ব্রিজি, ব্রিজি শব্দটা পালিতে বজ্জি হচ্ছে। রিটা ব হয়, আর জয়টা কিন্তু ডবল হয়ে জয় জয় হচ্ছে, বজ্জি। বজ্জি যে আছে এটাকে দীর্ঘইকার হচ্ছে, দীর্ঘই হচ্ছে, এটা বহু বচনে বলে। দেখবে ইকারান্ত যে শব্দ আছে, মুনি মুনি মুনয়, এরকম হয় না, তাহলে বজ্জি বজ্জি বজ্জায়, বজ্জিং বজ্জি বজ্জয়, এটা হচ্ছে দ্বিতীয়ার বহু বচনে হচ্ছে। মানে ব্রিজিদেরকে, ব্রিজিদের প্রতি, এরকম অর্থ হচ্ছে। অভিজাত কাম হচ্ছে অভিযান করতে, কাম মানে ইচ্ছুক, হতি হয়েছিলেন। এই হতিটাকে অতীতে অনুবাদ করতে হবে, মানে এটা ওই ওই হিস্টোরিক প্রেজেন্ট হচ্ছে। তাহলে সেই সময়ে রাজা, মগধের অধিপতি, অজাতশত্রু বৈদেহী পুত্র। এই রাজা, মাগধ, অজাতশত্রু বৈদেহী, এটা চারটেই হচ্ছে একই বিভক্তিতে আছে, পরস্পরের বিশেষণ।
ব্রিজিদের প্রতি বজ্জি অভিয়াতুকাম হতি, ব্রিজিদের প্রতি অভিযান করতে চেয়েছিলেন, মানে ইচ্ছুক হয়েছিলেন। সো এব মাহ, তিনি এব মাহ যেটা আছে এবং অনুস্বার যুক্ত আহ, জেনারেলি একটা নিয়ম লিখে রাখতে পারো, অনুস্বারের পরে যদি স্বরবর্ণ থাকে তাহলে অনুস্বার ময়ে পরিণত হয়। তাহলে এবং যুক্ত আহ, অনুস্বারটা হয়ে গেল ম, পড়ে আছে আ, তারপর পালি সন্ধির একটা নিয়ম আছে নয়ে করং যুক্তে, যে ব্যঞ্জন বর্ণ বা যেকে জেনারেলি স্বরবর্ণের সঙ্গে জুড়ে দিতে হয়। তাহলে এবং যুক্ত আহ এব মাহ, এইরকম হচ্ছে, এইরকম বলেছিলেন। আহ মানে বলেছিলেন, এটা একেবারে দেখে 20 নাম্বার যে গ্রামার ক্লাস হয়েছিল 20A, ওইখানে ছিল আহ আহংসু, সে বলেছিল, তারা বলেছিল। সো এবং আহ, তিনি এইরকম বলেছেন। কি বলছেন? অহং হিমে বজ্জি, হিমে যেটা আছে এটা সন্ধিটা শেখালে ভালো হতো। যাই হোক, ওই অবশিষ্ট যে গ্রামার ক্লাস আছে ওখানেও সন্ধিটা থাকবে, সন্ধি আছে, সমাস আছে, যাতে এই ট্রান্সলেশনগুলো করা যায়। গ্রামার ক্লাসটা আগে হয়ে গেলে ভালো হতো। যাই হোক, তো হি আর ইমে হচ্ছে হিমে, হি হলো এখানে অব্যয়, আর ইমে বজ্জি। ইমো যে শব্দ আছে, ইয়ে কি বলে ওটা, সর্বনাম, তো অয়ং ইমে এরকম হয়, ইমে বজ্জি। তো ইমে মানে বজ্জি মানে এই বীজদেরকে, এটা হচ্ছে দ্বিতীয়া বহু বচন হচ্ছে। আমি বারবার বলেছিলাম যে মোটামুটি শব্দরূপগুলো যতটা সম্ভব মানে ফ্লুয়েন্ট যদি না হয়, মানে ইমস্মা নরস্মা এই মানুষের থেকে বা অস্মিং নরস্মিং এই মানুষের মধ্যে এই রকম ভাবে যতটা ভালো যে তৈরি করতে পারবে অনুবাদগুলো, তার ফ্লুয়েন্টলি হবে। আদারওয়াইজ অনেকটা মুখস্থ করে চালাতে হবে। তো এই ব্রিজিদেরকে এবং মহিত দিকে, তো এইখানে শব্দটা ভাঙলে হচ্ছে এবং মানে এইরকম, এবং মানে তো এরকম জানো, মহিত দিকে মানে হচ্ছে মহা যুক্ত ইদ্দি, এই শব্দ থেকে আসছে। ইদ্ধির বাংলা হচ্ছে ঋদ্ধি। ঋদ্ধি শব্দটা হয়তো কোথাও শুনেছো, পালিতে শুনেছো। ঋদ্ধি মানে হচ্ছে শক্তি বোঝায়। যেমন মৌদগল্লায়ন ছিলেন শক্তি, মানে বৃদ্ধিমানদের মধ্যে শ্রেষ্ঠ, এইরকম একটা দেখো শর্ট নোটে ছিল, মানে অলৌকিক শক্তি। তো অলৌকিক শক্তি সম্পন্ন, মহাঋদ্ধি সম্পন্ন এবং মহানুভাবে, আনুভাব যে শব্দটা, এগেন এটা মহার সাথে আনুভাব হচ্ছে। আনুভাব মানে ওই শক্তি পরাক্রম এরকম বোঝায়। তবে ঋদ্ধি মানে অলৌকিক শক্তি, আনুভাব মানে শারীরিক বল ইত্যাদি এগুলো বোঝাচ্ছে। তো এই রকম শক্তিশালী তাদের উচ্ছেচ্ছামি বজ্জি বিনাশের স্বামী বজ্জি। উচ্ছেচ্ছামি যে আছে এটা দেখবে মানে পালিতে, যে পালি ভাষার স্তর বিভাগ, সেইখানে একটা জিনিস তোমরা হয়তো খেয়াল করতে পারো, লিঙ্গুইস্টিক্সে পড়ানো হয়েছিল, যে পালির একটা ওল্ডার পালি আছে আর একটা মানে নিউয়ার পালি এরকম বলা যেতে পারে, যে পরবর্তীকালে। তো প্রাচীন যে পালি আছে সেইগুলো একটু কঠিন কঠিন রূপ থাকে, আর পরবর্তীকালে যে বুদ্ধ ঘোষ যেগুলো লিখছেন সেইগুলো আর একটু সহজ হয় পালিটা। তো উচ্ছেচ্ছামি হচ্ছে অ্যাকচুয়ালি, উচ্ছেচ্ছামির সহজ রূপটা হচ্ছে উচ্ছিন্দিস্বামী। ছিন্দিস্বামী, ছিন্দতি মানে কাটা বোঝায়, আর উচ্ছিন্দতি মানে হচ্ছে উচ্ছেদ করা বোঝায়। উচ্ছিন্দিস্বামী উচ্ছেদ করব, আমি উচ্ছেদ করব, কিন্তু তার একটু টিপিক্যাল রূপ হচ্ছে উচ্ছেচ্ছামী। বিনাশের স্বামী, বিনাশ করব বজ্জিদেরকে, এরা প্রত্যেকটা তৃতীয়া বহু বোঝাচ্ছে। বজ্জিদেরকে এই রকম যারা শক্তিশালী সেই বজ্জিদেরকে আমি, ব্রিজিদেরকে উচ্ছেদ করব, সেই ব্রিজিদের বিনাশ করব। আর অনয় ব্যসনং আপাদের স্বামী, আর তাদের বিপত্তি ডেকে আনবো। অনয় এবং ব্যসন দুটো শব্দই ওই বিপত্তিবাচক। এগুলো অনুবাদ করা খুব কঠিন, মানে সেই সময় কোন সেন্সে ব্যবহার হতো,
ইংরাজি যারা অনুবাদক আছেন তারাও বেশ গড়বড় করেছেন। বুদ্ধ ঘোষ প্রমুখ মোটামুটি অনেক জায়গায় নিয়ে এসেছেন, কিন্তু কিছু জায়গায় ওই আবছা আবছা বুঝেই কাজ চালাতে হবে। তো অনয় এবং বেসনে দুটোর হয়তো আলাদা অর্থ আছে। জেনারেলি এটা বিপদ অর্থে বোঝায়। বেসন শব্দটা হয়তো শুনেছো, এটা ওই খাওয়ার বেসন নয়, বা বেসন যে ওই বিলাস বেসন শব্দটা হয়তো শুনেছো। তারপরে ওই সেই চাণক্যের যে শ্লোক আছে, উৎসবে বেসনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে ইত্যাদি, রাজদ্বারে শ্মশানে তিষ্ঠতি সব বান্ধব। এই বেসন মানে হচ্ছে বিপদ আপদে বোঝাচ্ছে। তো আপাদের স্বামী একটু টিপিক্যাল ক্রিয়াপদ আছে। এখানে অনেক ক্রিয়াপদ আছে যেগুলো আমি নিজেও অর্থ জানি না, বা ইংরাজি পড়তে গেলেও দেখবে তোমরা যে সব ওয়ার্ডের মিনিং জানা যায় না, কিছুটা সেন্স খাটিয়ে অনুবাদ করতে হয়। তো যাই হোক, আপাদের স্বামী মানে হচ্ছে নিয়ে আসা বোঝায়। তো তাদের আমি বিপদ ডেকে আনবো বা তাদের বিপদ নিয়ে আসবো, এইরকম বলছে। তো এই হলো এখানে। এবারে তোমরা যখন পড়বে, এখানে ক্লাসে তো আমি পড়াচ্ছি, চেষ্টা করবে যেটা পড়ানো হচ্ছে তার বাংলাটা অগ্রিম পড়ে রাখতে। বাংলাটা পড়তে বেশি সময় লাগবে না, এই গল্প একেবারে লেখা আছে। ক্লাসে পালিটা পড়বে, মানে পালিটা শুনলে, তারপরে মানে ক্লাসের পরে যখন বাড়িতে পড়বে তখন পালিটা নিজেরা যতটা হয় চেষ্টা করবে। অসুবিধা হলে জিজ্ঞাসা করতে পারো, বা অ্যাটলিস্ট রিডিং করবে, রিডিং করলে অনেকটা কাজে দেবে। এরপরে অথব রাজা মাগধ অজাতশত্রু বেদেহী পুত্র, এটা আগে হয়েছে। অথ মানে তারপরে। আচ্ছা, রাজা মগধরাজ, মগধের অধিপতি অজাতশত্রু বৈদেহী পুত্র, বর্ষকারং ব্রাহ্মণং মগধ মহামাত্ম। সব দেখো এই অং অং চলছে, দ্বিতীয় এক বছর, দ্বিতীয় এক বছর, এটাও দ্বিতীয় এক বছর, মানে এটা পরস্পর বিশেষণ। বর্ষকার ব্রাহ্মণ যিনি হচ্ছেন মগধের মহামত্ত। এখানে মহামাত্ত শব্দটা তয়ে তয়ে হয়েছে, জেনারেলি অমচ্চ হয় চয়ে ছয়ে, এখানে মহামাত্ত তয়ে তয়ে হয়েছে। তাহলে মগধের মহামত্ত মানে মগধের প্রাইম মিনিস্টার, মানে প্রধানমন্ত্রী বা মহামন্ত্রী, তাকে আমন্তেশী। আমন্তেশী হচ্ছে অতীতকালের রূপ, মেন হচ্ছে আমন্তে ক্রিয়া। এইটা একটু নোট করবে, কারণ এটা বহু জায়গায় প্রয়োগ আছে। আমন্তেতি সে আমন্ত্রণ করে বা ডাকে, ডাকা বোঝাচ্ছে। কল, ইংরাজিতে কল হিসেবে এ করে, কল্ড বা অ্যাড্রেসড বলে অনেক সময় ট্রান্সলেট করে। মানে দেন দ্য কিং এম্পেরার অফ মগধ অজাতশত্রু সন অফ বেদেহী কল্ড বা অ্যাড্রেসড দ্য ব্রাহ্মীণ বৎসকর প্রাইম মিনিস্টার অফ মগধ, এইরকমভাবে ট্রান্সলেট ইংরাজিতে। কি বলছে দেখে, আমন্তেশী হচ্ছে অতীতকাল, সি দিয়ে যে অতীতকাল হয় সেটা। আমন্তেশী, আমন্তেশুং, আমন্তেশী, তেষিত্থ, আমন্তেশিং, আমন্তেশিং, ওই সি দিয়ে অতীতকাল। বলছে এহি ত্বং ব্রাহ্মণ, এহি মানে আসুন, ত্বং আপনি, হে ব্রাহ্মণ, ইয়েন ভগবা তেনুপসঙ্গম, তেনুপসঙ্গম সন্ধি হয়েছে, এখানে হচ্ছে তেন যুক্ত উপসঙ্গম। যেন মানে হচ্ছে যেখানে, জ শব্দের রূপ হচ্ছে, কিন্তু যেন মানে যার দ্বারা, এখানে যার দ্বারা না, যেখানে অর্থ হচ্ছে। ওই বললাম তৃতীয়ার জায়গায় সপ্তমীর অর্থ হয়। তো যেন মানে যেখানে, মোস্ট প্রবলি এটা অব্যয় লিস্টেও দেওয়া থাকলে থাকতে পারে। তো যেখানে ভগবান, তেন সেখানে উপসংখ্যম, যান। উপসংখ্যম হচ্ছে পঞ্চমীর এক বচন, উপসংখ্যম পঞ্চমী মধ্যপুরুষ এক বচন, মানে উপসংখ্য মতু, উপসংখ্য মন্তু, উপসংখ্যম, উপসংখ্য মা হি, না আপনি যান বা তুমি যাও। উপসংখ্যমিত্বা মানে গিয়ে, জিরান্ড হচ্ছে মম বচনেন, মম আমার, বচনেন কথার দ্বারা, ভগবত ভগবানের, ভগবন্ত শব্দের এটা ষষ্ঠী এক বচনে হচ্ছে, ভগবন্ত যে শব্দ আছে। পাদে, পাদগুলিকে, মানে পাদ, পাদা, পাদং, পাদে,
প্রথমার মানে একটি পা দুটি অনেকগুলি পা, একটি পাকে অনেকগুলি পাকে বা পা দুটিকে, দ্বিতীয়ার বহুবচন হচ্ছে। শিরসা, শিরসা হচ্ছে শির শব্দটা হচ্ছে অসভাগান্ত শব্দ। তুমি মনসা বলে ছিল একটা, তুমি মনসা মনসী মনস এরকম ছিল না? তো শিরসা মানে হচ্ছে শিরের দ্বারা, মাথার দ্বারা। মনসা মানে মনের দ্বারা। শিরসা বন্দাহি, বন্দনা করুন। বন্দতি থেকে বন্দ বন্দাহি, আপনি বন্দনা করুন। অপ্পাবাধং অপ্পাতঙ্গম, এইখানটা একটু কঠিন আছে। এই কিছু জায়গায় এমন আছে যেটা মুখস্থ করতে হবে, খুব একটা গ্রামাটিক্যালি আনা যাবে না। তো ওভারঅল আমি বলে দিচ্ছি, অপ্প আবাধ, আবাধ মানে হচ্ছে রোগ বোঝায় পালিত, এই ওয়ার্ডটা শিখে রাখতে পারো। আর অপ্প আবাধ মানে অল্প রোগ, মানে বুদ্ধকে জিজ্ঞাসা করবেন যে শেষে পুচ্ছ একটা আছে যে আপনার কি রোগ ব্যাধি অল্প, মানে শরীর ভালো আছে। অপ্প আতঙ্কং অপ্পাতঙ্কং, আতঙ্ক মানে মনের, মানে শরীরের যেমন খারাপ অবস্থা হচ্ছে রোগ, মনের খারাপ অবস্থা হচ্ছে মনের পীড়া, স্ট্রেস, ডিপ্রেশন, এইসব আতঙ্ক। তো মনের দিক দিয়ে ভালো আছেন কিনা, বা মনে কোনো চিন্তা ভাবনা কম কিনা, অল্প কিনা, সেইটা জিজ্ঞাসা করবে। লহুত্থানং, ঠান মানে স্থান, আর লঘু মানে হচ্ছে লঘু, মানে অবস্থান আপনার লঘু কিনা, মানে গুরুতর কোনো কিছু সমস্যা নেই, সব কিছু লঘু আছে। আর বলং, বল মানে হচ্ছে বল, শরীরের বল। ফাঁসু বিহারঞ্চ পুচ্ছ, বিহার মানে অবস্থান। ফাঁসু একটা পালি শব্দ আছে, মানে ফাঁসু মানে হচ্ছে ভালো, কাইন্ড অফ, এটা যতদূর হচ্ছে যে লিখে রাখতে পারো, সাত ফাঁসু সুখ, এই তিনটে পালিতে প্রায় সমার্থক শব্দ, এগুলো প্রয়োগ আছে, এই জন্য আমি লিখলাম, এমনি এমনি অন্যান্য জায়গায় ট্রান্সলেশনে পাব। সাত দন্ত সহায়িকা ত, সাত ফাঁসু সুখ মানে দুটো প্লেজেন্ট, মনোরম, চার্মিং, এইরকম অর্থ বোঝাচ্ছে। ফাঁসু বিহার মানে তাহলে সুখে স্বাচ্ছন্দ্যে অবস্থান, বিহার মানে অবস্থান, সুখে স্বাচ্ছন্দ্যে অবস্থান আছে কিনা সেইটা পুচ্ছ, জিজ্ঞাসা করো। বা এটা বলছে পুচ্ছ মানে আপনি জিজ্ঞাসা করুন, পুচ্ছ পুচ্ছাহি, এটাও পঞ্চমী এক বচন, কারণ রাজা মন্ত্রীকে আদেশ দিচ্ছে, বলছে আসুন, এটা পঞ্চমী। বন্দাহি, বন্দনা করুন, এটা পঞ্চমী। পুচ্ছ, জিজ্ঞাসা করুন, এটা হলো পঞ্চমী। কি জিজ্ঞাসা করো? বলছে যে অল্প আবাদ আছে কিনা, মানে রোগ অল্প কিনা, অল্প আতঙ্ক কিনা, অবস্থান লঘু কিনা, বল, শারীরিক বল ঠিকঠাক আছে কিনা, আর ফাঁসু বিহার, সুখে স্বাচ্ছন্দ্যে অবস্থান ঠিকঠাক আছে কিনা, এটা জিজ্ঞাসা করো। অনুবাদ হয়তো একটু অন্যরকমভাবে থাকে, ইংরাজি অনুবাদগুলো 12 জনে 12 রকম করছে। তো ওভারঅল হচ্ছে এটা আইডিয়া। এবং এখানে একটি মজার বিষয় আছে, সেটা হচ্ছে যে অনুবাদে যদি কোনো জায়গায় দেখো যে এইসব শব্দ মনে নেই বা পারছো না, অপ্পাবাদং অপ্পাতঙ্গং লহুত্থানং বলং ফাঁসু বিহারঞ্চে করছে, এইখানটা মনে হয় গোটা মহাপরিনির্বাণ সূত্রে সবচেয়ে কঠিন অংশ। তো এইটা যেটা হচ্ছে যে জেনারেলি আমরা কি বলি যে তিনি ভালো আছেন কিনা জিজ্ঞাসা করা, তো ওইটাকে ওইভাবে অনুবাদ করে দিতে হয়। অনুবাদের ব্যাপার হচ্ছে ভুল না লিখলেই হলো, মানে ওই বললাম অ্যাকিউরেসি, মানে এইখানেই 4-5খানা শব্দ দ্বারা যা বোঝাচ্ছে, ওভারঅল তার জিসটাকেও যদি দিয়ে দেওয়া হয়, যেটা সারানুবাদ বা ভাবানুবাদ বলে অনেক সময়, তাতেও কিন্তু একটা কাইন্ড অফ 60% নাম্বার পাওয়া যায়। ধরো এই প্যারাগ্রাফটা দিয়েছে, এটা 14 নম্বরের ট্রান্সলেশনে হয়তো আছে, তো সেখানে হয়তো এটা কেউ লিখতে পারলো না, এত ইন্ডিভিজুয়াল ওয়ার্ড, যে কি বুদ্ধ ভালো আছেন কিনা জিজ্ঞাসা করবেন, মন্ত্রীকে বলছে, এইটা লিখলেও কিন্তু 60%-এর মতন সেটা নাম্বার এসে যাবে। আর হুবহু যদি লিখতে পারে তাহলে মোটামুটি 70 থেকে 80, মানে এবার 14 কত হয় ওটা, 7, 8, 9 বোধ হয় আরও কিছু হবে একটা, সেরকম পেয়ে যাবে। তো এই কারণে বললাম যে ওভারঅল এখানে কি বক্তব্য আছে সেটা বুঝতে হবে, শুধু গ্রামার শিখে কিন্তু হবে না, এগুলো পড়তে হবে এবং কনটেক্সটগুলো মোটামুটি মনে রাখতে হবে। আর পালিতে আর একটা বিষয় হচ্ছে ওই ফ্রেজের ব্যাপারটা বললাম, তো এটা আজকেরই ক্লাসে দেখতে হবে, একটুখানি আমি সময় নেবো, কারণ প্রথমে ইন্ট্রোডাকশানে অনেকটা সময় চলে গেছে। তো একই বাক্য বা পালিতে পুনরাবৃত্তি হয়, মানে কেউ যদি
5-6টা প্যারাগ্রাফ ঠিকঠাকভাবে পড়ে দেখা যাবে ওখান থেকে বহু ওয়ার্ড বা বহু পুরো বাক্য রিপিট হচ্ছে। মানে এই যে অপ্পাবাদং অপ্পাতঙ্কং লহুত্থানং বলং ফাসুভূয়াঞ্চ পুচ্ছ, মানে এটা জেনারেল পালিতে কেউ কোথাও গিয়ে কাউকে জিজ্ঞাসা করলে, মানে কারোর কাছে উপস্থিত হয়েছে আপনি ভালো আছেন, সেইটার জন্য এই কথাটাই বল। তো এইগুলো রিপিট হবে এবং সেটা তোমরা বুঝতে পারো, যেটা বারবার রিপিট হচ্ছে সেগুলোকে মুখস্থ করে দেবে ট্রান্সলেশনটা কী হচ্ছে। আচ্ছা, এইটা বলছে জিজ্ঞাসা করো তো। রাজা ভন্তে, রাজা মাগধ অজাতশত্রু বেদিপুত্র, এটা হচ্ছে অ্যাকচুয়াল শব্দগুলো, তার মাঝখানে ফট করে ভন্তে বসিয়ে দেওয়া হয়েছে। ভন্তে হচ্ছে সম্বোধন পদ, আর পালিতে সম্বোধন পদ কখনো বাক্যের প্রথমে বসে, এটা একটা অদ্ভুত বিষয়। মানে এটাকে অনুবাদের সময় ভন্তে মানে হে মহাশয়, ভেনারেবল, বা বাংলায় ভন্তে বলেই অনুবাদ করে। রাজা মগধরাজ অজাতশত্রু বৈদেহীপুত্র ভগবত পাদে শিরসা বন্দতি, ভগবানের পদদয় মাথা দ্বারা বন্দনা করছেন। অপ্পাবাদং অপ্পাতঙ্কং লহুত্থানং বলং ফাঁসুবিধানঞ্চ পুচ্ছতি। পুচ্ছতি ইতিটা এখানে হয়েছে পুচ্ছতিযুক্ত ইতি সন্ধিবদ্ধ হয়ে পুচ্ছতি ইতি হয়েছে। ইতি হচ্ছে পালিতে কোটেশন বোঝালে তখন একটা ইতি বসে শেষে। তো বেসিক্যালি এখানে বলছে, দেখো ওই আগের ওয়ার্ডগুলো রিপিটেশন হচ্ছে। রাজা মন্ত্রীকে ডেকে বলছেন আপনি যান, গিয়ে বুদ্ধকে প্রণাম করে জিজ্ঞাসা করবেন যে তিনি ভালো আছেন কিনা, এবং আমার কথা শুনিয়ে বলবে, মানে উনি গিয়ে প্রণাম করছেন, করে বলবেন যে আপনাকে প্রণাম জানিয়েছেন এবং তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে মানে মানে আমার প্রণামের দ্বারা তিনি প্রণাম করছেন, এইটা। তো সেইটি বলছে যে তাকে ওই জন্য এখানে একটা রিপিটেশন হচ্ছে যে আপনি প্রণাম করবেন এবং প্রণাম করে বলবেন যে এইটা উনি প্রণাম জানিয়েছেন, মগধরাজ অজাতশত্রু। এই জন্য এখানে বলছে অজাতশত্রু বন্দতি, মানে অজাতশত্রু ভগবত পাদে শিরসা, অজাতশত্রু ভগবানের চরণে প্রণাম জানাচ্ছেন এবং তিনি ভালো আছেন কিনা জিজ্ঞাসা করছেন। কি না ওই উনি গিয়ে প্রথম প্রণাম করলেন সেটাকে রেফার করে হলো এখানে। এবারে এবঞ্চ বদেহি, এখানে এবং চ আছে। আমি একটু আধটু সন্ধিগুলো ছুঁয়ে যাব। এ ব অনুস্বার প্লাস চ। অনুস্বারের পরে যদি বর্গীয় বর্ণ থাকে তাহলে অনুস্বার ওই বর্গীয় বর্ণের পঞ্চম বর্ণে পরিণত হয়। তাহলে মানে চ আছে, চ বর্গ, চ ছ জ ঝ ঞ, এইটা হয়ে গেল ইংমাকে। আর ইংকে এর সাথে জুড়ে দিলেই বললাম কম্বাইন হয়ে যায় ব্যঞ্জন বর্ণ, হয়ে গেল এবঞ্চ। যেমন আমরা বাংলায় সংযুক্ত চয়, সঞ্চয়, বা এটা ইংয়ে চ এরকমভাবে অনেকে লেখে। সংযুক্ত জয় সঞ্জয়, এইরকমভাবে হচ্ছে। বা সংযুক্ত কর সংকর, ক হচ্ছে কবর্গ, কবর্গের পঞ্চম বর্ণ উঙ্গায়ে পরিণত হচ্ছে। সংযুক্ত পদ যদি হয় সম্পদ, কেন ময়ে পয় হচ্ছে, কেন পবর্গ হচ্ছে, পবর্গের পঞ্চম প ফ ব ম। এটা একটা পালি যে অনুসারের একটা সন্ধি হয়, নিগৃহীত সন্ধি বলে, তার নিয়ম। বজ্ঞন্তং বা বজ্ঞের একটা পালি সূত্র আছে, মানে বর্গের অন্ত হয় বর্গীয় বর্ণ পরে থাকলে, মানে বর্গীয় বর্ণ পরে থাকলে সেই বর্গের পঞ্চম বর্ণে পরিণত হয়। তো এখানে প্রতি ক্ষেত্রে দেখো চ বর্গ, চ বর্গের পঞ্চম বর্ণ অন্তবর্ণ হচ্ছে ঞ পরিণত হলো, পবর্গের অন্তবর্ণ ময়ে পরিণত হলো। এর উদাহরণ এখানে বহু স্থলে দেখতে পাবে। এবঞ্চ বদেহি, বদেহি হিটা হচ্ছে এখানে মানে পঞ্চমী, মানে ক্রিয়াপদের পঞ্চমীর হি, এইরকম বলবেন। বদেহি বদেন্তি বদেশি বদেত, বদেতু বদেন্তু বদেহি বদেথ, আপনি বলুন বা তুমি বলো, আর এইরকম বলবে। এবং মানে এইরকম কি বলবে, রাজা ভন্তে অজাতশত্রু বেদেহি পুত্র বজ্রি অভিজাতু কাম,
এইটা দেখো পুরো 1 নাম্বার প্যারাতে যেটা আছে সেটা রিপিটেশন হচ্ছে। আমি এই জন্য বললাম যে ট্রানজিশন রিপিটেশন হবে, মানে যে প্যারাগুলো আছে এগুলো ভালোভাবে পড়লে পরে পরে প্যারাগুলোতে দেখবে রিপিটেশন হচ্ছে। এবং এইটি পালি সাহিত্যে একটা ভয়ানক বিষয়, মানে রিপিটেশন হচ্ছে তো হচ্ছে, একই কথা মানে মুখস্থ হয়ে যাবে এই কথাগুলো পড়তে গেলে। তো রাজা ভন্তে মাগধ অজাত শত্রু বেদিপুত্র বজ্জি অভিজাতি ভাম, যে ওই অমুক তিনি অভিযান করতে চান, সো এবমাহ অহং হিমে বজ্জি এবং মহিদ্দিকে এবং মহানুভাবে উচ্ছেদ স্বামী বজ্জি বিনাশের স্বামী বজ্জি অনয়বেশন নং আপাদের স্বামী বজ্জি। 1 নম্বরে ছিল আমি জাস্ট ওভারঅল ওই হচ্ছে এই বিজিদেরকে আমি উচ্ছেদ করতে চাই, যারা এমরাম শক্তিশালী এরকম পরাক্রমশালী, তাদের বিনাশ করব, তাদের জীবনে বিপত্তি ডেকে আনবো, ওইটা রিপিটেশন হচ্ছে। 1 নাম্বার প্যারাটা ঠিকঠাক করলে এই 3 নাম্বার প্যারার জায়গাটা সহজ হয়ে গেল। এবং এগুলো কিন্তু এসেছে, ফার্স্ট প্যারা যে হলো এটা বোধহয় 2 বা 3টে সালে এসেছে, মিলিয়ে দেখতে পারো, বোথ পালি টু ইংলিশ ট্রান্সলেশন এবং ইংলিশ টু পালি ট্রান্সলেশন। তো একবারে 14 নাম্বার, এটা ভেবো না যে এরম যাতা কিছু জিনিস, কঠিন হয়তো লাগতে পারে। আচ্ছা এই হলো, এবারে এইটা নতুন বলছে যথা, মানে যেই রকম, তে, তে মানে হচ্ছে তুম্ভ শব্দের রূপ। এটা তুম্ভ শব্দের দ্বিতীয় আর একবচন, তোমাকে দেখবে ওখানে তং তে এরকম একটা রূপ ছিল, তে বো বলে এক্সট্রা ফরমেশন ছিল তুম্ভ শব্দে। আমি বলেছিলাম যে পালি যখন পড়তে বসবে শব্দরূপ ধাতুরূপের তালিকাটা সঙ্গে নিয়ে বসবে, বা গ্রামারের যে শব্দরূপ ধাতুরূপের যেটা দেয়া ছিল তোমাদের ওটা নিয়ে বসবে, টুকটাক নাড়াঘাটা করবে, তাতে একটু সুবিধা হবে। তো বলছে যে তোমাকে যেই রকম ভগবান ব্যয় করতি, ব্যয় করতি মানে হচ্ছে ব্যাখ্যা করা বোঝায়, যেভাবে এক্সপ্লেন করবে। ব্যাকরণ হচ্ছে ভাষার ব্যাখ্যা, ভাষার যে নিয়ম কানুন সেটার এক্সপ্লেনেশন। ব্যাকরতি ক্রিয়াপদ, ব্যাকরতি ব্যাকরণ, এইরকম ব্যাখ্যা, যেই রকম ভগবান ব্যাখ্যা করবেন তং সেইটাকে সাধুকম, সাধু মানে ভালো, ভালোভাবে, উগ্গহেত্বা, উগ্গহেতি মানে পড়া বা শিক্ষা করা বোঝায়, উগ্গহেত মানে শিক্ষা গ্রহণ করে ভালো করে সেটা শিখে নিয়ে, মম আমার প্রতি বা আমার উদ্দেশ্যে, মম হচ্ছে অম্ভ শব্দের চতুর্থী হচ্ছে আমার উদ্দেশ্যে, আমার জন্য আরও চেয়ে আসি। এইটা একটা ক্রিয়াপদ আছে, যেমন আমি আমন্তেতি ক্রিয়াপদটা বললাম নোট করতে, আমন্তেতি মানে ডাকা, টু অ্যাড্রেস, কল বোঝাচ্ছে ইংরেজিতে। আরও চেতি বলে একটা ক্রিয়া হয়, সেটাও লিখে রাখো। মানে মূল ক্রিয়া হচ্ছে আর ও চে, মানে হচ্ছে ইনফর্ম করা, জানানো, জ্ঞাপন করা, এরকম হচ্ছে। এখানে বাংলায় দেখো লেখা আছে উত্তম রূপে ধারণপূর্বক আমার নিকট জ্ঞাপন করি, এই অতিরিক্ত সাধু ভাষা আছে। তো এই সাধুকং উগ্গহেত বা মম আরো চেয়েছি, মানে আমাকে জানাবে। তা আরো চেতি হচ্ছে সো আরো চেতি। হ্যাঁ, আর একটা বিষয়, তোমাদের অনেকেরই অবস্থা ভালো না, আমি পালিটা পড়তে দিলে তখন টের পাওয়া যাবে। যাই হোক, তো যেখানে গন্ডগোল হবে সেখানে নিয়ম হচ্ছে প্রথম থেকে বলতে শুরু করবে। সো আরোচেতি সে ইনফর্ম করে, সে জানায়, তে আরোচেতি তারা জানায়, তং আরোচেসি তুমি জানাও, তুমি আরোচেত তোমরা জানাও, অহং আরোচেমি আমি জানাই, ময়ং আরোচেমা আমরা জানাই। যে কোথায় আরোচেই আসি করছে সেইখানে যেতে হবে। তো দেখো সপ্তম বিভক্তিতে সো আরোচেয়তি, সে জানায়, তার জানানো উচিত, মানে সপ্তমী বিভক্তি হচ্ছে ক্রিয়াপদের সপ্তমী। তে আরোচেয়ুং তাদের জানানো উচিত, তং আরোচেয়াসি তোমার জানানো উচিত। হলো, তো সেইটা ঠিক করে শুনে শিখে আমার কাছে তোমার জানানো উচিত, বা তুমি আমার কাছে জানাবে। দেখবে সপ্তম বিভক্তিতে আমি বলেছিলাম যে ওইখানে জানানো উচিত, জানাবে, জানাতে পারে, এই ধরনের অনুবাদ করা যায়। তো এইখানে হচ্ছে জানাবে, এটা বললে আরও বেশি ভালো হয়। আচ্ছা, তারপরে বলছে নহি তথাগতা, নহিটাকে নটা আমরা শেষে দিয়ে গিয়ে অনুবাদ করি, ন মানে না, নেগেশন করছে। তথাগতা, তথাগত, তথাগতা, অনেক তথাগত, অর্থাৎ তথাগতেরা, তথাগত হচ্ছে বুদ্ধের নাম। বলছে বুদ্ধেরা, বুদ্ধগণ
বিতথং ভনন্তি, ন আছে, তো ন ভনন্তি মানে ভনতি মানে হচ্ছে কথা বলা বোঝায়। এটা নোট করতে পারো তোমরা, এর আগে হয়তো বদতি, ভাষতি, কথায়তি এগুলো পেয়েছো। ভনতি মানেও কথা বলা বোঝায়। দেখবে একটু ওই ঘনে চণ্ডীদাস, ঘনই বিদ্যাপতি অতিশয় কাতর তরতীতে ভবসিন্ধু, বা ভানু সিংহের কথা বলে, মানে মধ্যযুগের যে কবিতা কবিতা হতো বাংলায়, সেইখান থেকে ভনে ভনে বলে বলে, ভনে মানে বলে। ভনিতা শব্দটা শুনেছ বাংলায়, ওটা ওই বলারই একটা ফরমেশন, ভনিতা করে বলছে, বলার একখানা রূপ বোঝাচ্ছে। ভনতি মানে বলে, আর ভনন্তি তারা বলে, তথাগতা ভনন্তি, তথাগতেরা বলে, তথাগতা ন ভনন্তি, তথাগতরা বলে না। কি বলে না? বিতথ। তথ মানে হচ্ছে সত্য, আর বিতথ মানে হচ্ছে অসত্য। তথ থেকে তথ্য শব্দটা আসছে। তথ্য মানে কি? ডেটা, ফ্যাক্ট, যেটা ঘটেছে। তো সত্যেরই ফরমেশন হচ্ছে একটা তথ্য, মানে অ্যাকচুয়াল যেটা ঘটনা সেটারই একটা ডেটা। তো বিতথ মানে হচ্ছে মিথ্যা। তো তথাগতেরা বিতথ মানে মিথ্যা বলেন। যাবে গিয়ে বলবে যে এই রকম, দিয়ে উনি যা বলেন ভালো করে শুনে শিখে টিকে এসে আমাকে এসে বলবে, কেননা তথাগতেরা মিথ্যা বলেন না। এই হলো। এবারে 2-3টে করে প্যারাগ্রাফের পরে আমি তোমাদের জিজ্ঞাসা করতে দেবো, কোশ্চেন যেগুলো আছে এটা একটু মার্ক করে রাখো। 2-3টে প্যারাগ্রাফের পরে আমি অপশান দেবো। আচ্ছা, এবারে এ এবং ভোতি, ভো মানে হচ্ছে ওই যে ভন্তে যেটা ছিল সেটারই আর একটা বাই ফর্ম হচ্ছে ভো। এইটা কিন্তু তোমাদের ছিল, ভবন্ত একটা শব্দ ছিল, দেখবে অন্তভাগান্ত শব্দতে ভগবন্ত, দদন্ত, তারপরে দেখবে ভবন্ত বলে একটা শব্দ ছিল, তার সম্বোধনে মানে আলোপনে এইটা হয়। ভো মানে মহাশয় বোঝায়, ভো ভন্তে, স্যার, ভেনারেবল, এরকম অনুবাদ হয়। তো এইটা হচ্ছে বর্ষকার ব্রাহ্মণ রাজাকে বলছে, এবং এটা অদ্ভুত। এবং মানে হচ্ছে নর্মালি এই রকম বোঝায়, মানে এটা ওই আজ্ঞে বলে না, যে আজ্ঞে মহাশয়, এরকম উত্তর হচ্ছে। ইংরাজিটা প্রায়শই অনুবাদ করে ইয়েস স্যার, মানে এবং ভো। তোমাদেরও কিছু জিজ্ঞাসা করলে এরা বলতে পারে এবং ভো বা ভন্তে এরকম বলে। আচ্ছা, খোটা অলঙ্কারিক, বর্ষাকার ব্রাহ্মণ ও মগধ মহামত, এইগুলোকে একবারে অনুবাদ করতে হবে, এরা পরস্পর বিশেষণ আছে। যে মগধের মহামন্ত্রী বর্ষকার ব্রাহ্মণ, রঞ মাগধস্য অজাত শত্রুস্য বেদেহি পুত্রস্য, এইখানে আবার একসাথে হচ্ছে। এইখানে হলো বালি সাহিত্যের মজা। যাই হোক, তো রঞ হচ্ছে রাজন শব্দ ছিল, তার চতুর্থীর এক বচন, মাগধস্য চতুর্থীর এক বচন, অজাত শত্রুস্য চতুর্থীর এক বচন, আর বেদেহি পুত্রস্য চতুর্থী এক বচন। মানে সবার এই উদ্দেশ্যে, রাজা মগধের অধিপতি অজাতশত্রু বৈদেহী পুত্রের উদ্দেশ্যে, সব এক বিভক্তিতে হচ্ছে। এবং তোমাদের শব্দরূপের ক্লাসে আমি বলেছিলাম যে এরকম প্র্যাকটিস করতে, একসাথে 3-4টে ওয়ার্ডকে নিয়ে। আচ্ছা, তারপরে পটিশুৎপা হচ্ছে, এইটা নোট করে রাখবে, এটা একটা ক্রিয়াপদ আছে, সেটা হচ্ছে এটা বোধহয় তোমাদের ওই 20 নম্বর ক্লাসের এতে ছিল, ওয়ার্ড নোটে, পত্তস্বসী বলে। যাই হোক, মানে বেসিক্যালি পটি যুক্ত সু, মানে বাংলা করলে হচ্ছে প্রতি, আর শ্রু, শ্রু ধাতু মানে শ্রুতি, শ্রবণ, শোনা বোঝায়। প্রতি যুক্ত শ্রবণ মানে আমি নিজে শুনলাম দিয়ে উল্টে শোনাচ্ছি, এইটা বোঝাচ্ছে, মানে রিপ্লাই দেয়া বা সম্মতি জানানো, এটা বোঝায়। একটা আমার কেউ কথা বললো যে এইটা করুন, আমি বলছি ঠিক আছে করব, তো এই যে সম্মতি জানানো, সেইটার জন্যই প্রতিশ্রু ধাতুটা হয়। এবং এই ধাতুর অতীতকালে পত্তস্বসী হয়, এইটা ওয়ার্ডটা নোট করে রাখলে, এটা গ্রামাটিক্যাল নোটে অনেক সময় কোশ্চেনে থাকে। এছাড়া এটা প্রচুর ইউজ হয়, পরবর্তীতে এটা দেখতে পাবে। পত্তস্বসী মানে রিপ্লাইয়ের বোঝায়।
বা অ্যাসেন্টেড, এই দুটো অনুবাদ করে, মানে সম্মতি জানানো বা প্রত্যুত্তর দেয়া, এইটা অনুবাদ হয় পত্তশোষী। পত্তশোষী পত্তশোষুং পত্তশোষী পত্তশুদ্ধ পত্তশোষিং পত্তশুম্ভ, এইরকম কঠিন হয়। 20 নম্বর ক্লাসে দেখবে ইরেগুলার অতীতকালের রূপ যে আছে ওইখানে দেয়া ছিল। অহোষি অধেশুং অকাশি অকংশু অদাসি অদংশু অয়াসি অয়ংশু, এই ধরনের কিছু ফরমেশন ছিল, এই টাইপের ফরমেশন। আর এগুলো মোটামুটি, এটা যেহেতু ক্লাসিক্যাল পালি হচ্ছে সেই জন্য এখানে ইউজ হচ্ছে। আচ্ছা, প্রতিশুদ্ধটা কি? এই যে প্রতিশু ধাতু যেটা আছে তার জিরান, মানে সম্মতি দিয়ে। প্রতিশুনাতি মানে হচ্ছে সে সম্মতি দেয়, তারা সম্মতিটা এইভাবে চলছে। পত্রশোষী মানে সে সম্মতি দিয়েছিল, প্রতিশুদ্ধ মানে সে সম্মতি দিয়ে। তারপরে এই জায়গাটা ফ্রেজ যেটা আছে এটা মুখস্থ করে নেবে, এটা রিপিটেশন হয়। ভদ্দানি ভদ্দানি ইয়ানানি ওজেটা, ভদ্র মানে হচ্ছে ভদ্র। ভদ্র শব্দটা পালিতে ভালো অর্থে ব্যবহার হয়। আর জান হচ্ছে জানং জানানি, লিঙ্গ বহুবচন হচ্ছে অনেকগুলো জান। আর ভদ্দানি ভদ্দানি বিশেষণ হচ্ছে ভালো ভালো জান। যোজেত মানে যোজনা করে, জুতে দিয়ে বলে। বেসিক্যালি আগেকার তো সব ঘোড়ার গাড়ি গরুর গাড়ি হতো। ঘোড়ার গাড়ি গরুর গাড়ি তো অমনি রাখা যায় না, তাদের তো রেস্ট দিতে হবে, তারপর খাবে গরুগুলো ঘোড়াগুলো, ওই জন্য খুলে রাখতো। এই যে যখন রাজারা যাবে তখন এই ঘোড়াগুলোকে আবার জুড়তে হতো। এই জন্য বাংলাতেই দেখবে একটু পুরনো লেখা, মানে ব্রিটিশ আমলে পড়লে দেখবে ঘোড়া জুতে দেয়া এরকম বলে, বা লাঙলে যে গরু জুতে দেয়া বলদ, এই টার্মটা প্রয়োগ হয়। ওইগুলোকে যোজনা করে মানে জুতে দিয়ে। ভদ্রং ভদ্রং জানং অভিরোহিত পাব, ভদ্র ভদ্র জানে অভিরোহিত মানে হচ্ছে আরোহণ করে। এই আরোহণের যে রোহ যেটা আসছে এটা সিমিলার ধাতু, এটা আগে অভি বসেছে, মানে আরোহণ জায়গায় আরোহিত্বা, আর আয়ের জায়গায় অভি বসে হচ্ছে অভিরোহিত্বা, মানে অভিরোহিত মানে উঠে, ভালো ভালো জানে উঠে। বদ্দেহি ভদ্দেহি জানেহি, ভালো ভালো জানের দ্বারা। এই কেন বললাম দেখেছো, ভদ্র ভদ্র যেন কথাটা রিপিট হচ্ছে, কে জানে সেকালে হয়তো লোকে এইভাবে কথা বলতো। জানেহি জানের দ্বারা, মানে জানে না জানেহি, একটা জানের দ্বারা অনেকগুলো জানের দ্বারা। রাজগহমহা রাজগৃহ থেকে, নরা নরমহা নরসমা রাজগহা রাজগহা রাজগহসমা, রাজগৃহ থেকে নিয়ে আসি। নিয়ে আসি যেটা আছে এটা হচ্ছে অতীতকালে, সি দিয়ে অতীতকাল, মূল ক্রিয়া হচ্ছে নিয়া, মানে নির্গত হওয়া বহির্গত হওয়া এটা বোঝাচ্ছে। রাজগৃহ থেকে নির্গত হলো। দিয়ে যেন গির্জকুট পব্বত তেন পায়াসি, এই যে ফ্রেজ বুঝতে পারছো, যেন ভগবত তেন উপসংখ্য, যেখানে ভগবান ছিলেন সেখানে গেলেন, যেখানে গির্ধকূট পর্বত ছিল সেইখানে পায়াসি প্রস্থান করলেন। যা ধাতু থেকে এটা আসছে, যাওয়া বোঝাচ্ছে। নিয়াসি মানে নির্গত হওয়া, পায়াসি মানে প্রস্থান করা, মানে এটা নিয়া হলো মূল ক্রিয়া, এটা হলো পা ইয়া হচ্ছে মূল ক্রিয়া। পায়াতি নিয়াতি, সে প্রস্থান করে, সে নির্গত হয়, এইরকম। যাই হোক, এটা মোটামুটি এমনি তো পড়তে গেলে বুঝতে পারা যাচ্ছে যে এই জানে করে ওইখানে গেল। বা ধরো এখানে নিচে যে অনুবাদটা দেয়া আছে, উত্তম উত্তম যান প্রস্তুত করাইয়া উত্তম উত্তম যানে আরোহণ করে ওই সকল যানসহ রাজগৃহ হইতে নিষ্ক্রান্ত হইয়া গৃদ্ধকূট পর্বতে গমন করিল। সাধু ভাষায় কিন্তু একটা গাম্ভীর্য আছে। সাধু ভাষা বা যদি সংস্কৃত দেখো, ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, ইদানিংকালে একটু মানে ভাষা একটা লঘু হয়ে যায়। যাই হোক, তো পালিতে ওই ব্যাপারটা আছে, যেহেতু মানে একটা ক্লাসিক্যাল ব্যাপার আছে। এই যে এটাকে যদি পড়া হয় যে, আর বাক্য দেখে সেই 3 লাইনে বাক্য শেষ হচ্ছে, এবং ভৌতিক বর্ষকার ব্রাহ্মণ মগধ মহামত্ত রহ্য মাগধস্য অজাত শত্রুস্য বেদেহি পুত্রস্য পটিশুৎপা বদ্দানি বদ্দানি ইয়ানানি যোজেত্বা ভদ্দং বদ্দং ইয়ানং অভিরুহিত্বা বদ্দেহি বদ্দেহি ইয়ানেহি রাজগহম নিয়াসি येन গির্জকূট পব্বত তেন পায়াসি, হলো যেখানে গির্জকূট সেখানে গেলেন। তারপরে যাবতিকা ইয়ানস্য ভূমি, ভূমি মানে ভূমি,
মাটি, আর জানস্য ভূমি, জানের জন্য ভূমি, সেইটা কতখানি বলছে ইয়াবতিকা। এই ইয়াবতা তাবতা বলে দুটো অব্যয় ছিল, মানে যতখানি। বাংলায় বলে না, যাবৎ বাঁচি তাবৎ শিখি, যতখানি পর্যন্ত। তো যতখানি জানের যাওয়ার ভূমি ছিল ততখানি গিয়ে জানে না গন্ধা। বেসিক্যালি এটা তো পাহাড়, আর গিদ্ধকূট হচ্ছে, দেখবে রাজগৃহে মানে রাজগীর গেলে একটি পাহাড় আছে যেটা এই রোপওয়ে আছে, ওর ওপর বিশ্বশান্তি স্তূপ আছে, ওইটা হচ্ছে গিদ্ধকূট। তো ঘোড়ার গাড়ি তো আর পাহাড়ে উঠবে না, তাই কিছু দূর যাবে, গিয়ে তারপর হেঁটেই যেতে হবে। তো সেইটাই বলছে, যতখানি যাওয়ার মতো যাওয়ার মতন ভূমি ছিল, জানে না গন্থা, জানের দ্বারা গিয়ে, জানা পচ্চরহিত পা, জান থেকে নেমে, অভিরোহিত পা মানে আরোহণ করে, পচ্চরহিত পা মানে নেমে, মানে প্রতি আরোহিত পা, প্রত্যরোহিত পা, আর তয় জবরাটা চয়ে চয়ে হয়েছে। যেমন প্রত্যেক, পচ্চেক হচ্ছে পালিতে, এইটা সেই রকম। প্রতি অরোহিত পা, প্রত্যরোহিত পা তয় জবলা হচ্ছে, সেটা চয়ে চয়ে হয়ে গেল, ইত্যাদি 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 এইরকম। যাই হোক, এই তো কঠিন নিয়ে সব জায়গায় থাকবে না, কিন্তু এটা পড়ে বোঝা যাবে যে ওকে জান থেকে নেমে। তারপর বলছে পত্তিক ও ব, পত্তিক যে শব্দটা আছে এটা হচ্ছে পদাতিক শব্দটা, শুনেছো? পদাতিক মানে পায়ে হাঁটা সৈনিক। তো পত্তিক ও ব মানে হচ্ছে পায়ে হেঁটে, যে ন ভগবৎ রেণুক সংক্রমী, যেখানে ভগবান ছিলেন সেখানে ঘেরে। আচ্ছা, যেগুলো জিজ্ঞাসার আছে একদম শেষে আমি নেব, আগে এটা শেষ করে দিই, মানে এটা প্রয়োজন আছে, নাহলে আর একদিন ক্লাস নিতে হবে। এটা সাদা হয়ে যাচ্ছে কেন? আচ্ছা এখানে, আচ্ছা 6টা আছে, তাহলে হয়ে যাবে। 5-6টা বলে দিই, তারপরে দেখা যাবে। আচ্ছা, অথর্ব ভগবা, অথ মানে তারপরে, ভগবান বর্ষকারং ব্রাহ্মণং মগধ মহামতন, বর্ষকার নামে ব্রাহ্মণ মগধের মহামন্ত্রীকে আমন্ত্রী ডাকলেন। এবার বুঝতে পারছো রিপিটেশনের ব্যাপারটা কীরকম। মোটামুটি প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসের হওয়ার পরে দেখবে সেন্টেন্স, ওয়ার্ড, তারপর ফ্রেজগুলো রিপিটেশন হচ্ছে পালিতে। তারপর ভগবান বর্ষকাকে আমন্ত্রণ মানে ডাকলেন, দেখে কি বলছেন, একম ইদাহম, এইটা একটু পালি ফ্রেজ আছে, এটার অর্থ বোঝায় একং ইধ অহং। এই ইধর জায়গায় একটু আনসার্টেন আছে অনুবাদে, মানে একং অহং, মানে দিন বোঝায়, সপ্তাহ মানে 7টা দিন, একদিন, একং অহং একদিন। আর মাঝখানের ইদটার একটু জটিল কিছু কম্বিনেশন আছে, এটা নিয়ে অনুবাদকদের মধ্যে বা গ্রামারিয়ানদের মধ্যেও একখানা মতভেদ আছে, এই শব্দটা কীভাবে তৈরি হচ্ছে। বেসিক্যালি একং অহং, মাঝে একটা কিছু হচ্ছে, একদিন। ব্রাহ্মণ, হে ব্রাহ্মণ, দেখো এই ব্রাহ্মণ কথাটা শিফট হয়ে গেছে অনুবাদের সময়, ব্রাহ্মণ, হে ব্রাহ্মণ, একং ইদহং একদিন, সময়ং সময়ে, বেশালিয়ং, বেশালি হচ্ছে বৈশালী, বৈশালী থেকে বইটা হলো বে, সা লি। আর বেশালী স্ত্রীলিঙ্গ শব্দ, নারী শব্দের মতন, নারীয়ং, বারাণসীয়ং, বেশালিয়ং, বৈশালীতে। হ্যাঁ, সপ্তমী 1 বছর। বিহরা আমি, বিহরতি মানে যদি অবস্থান করা বোঝায়, বিহরা আমি মানে আমি অবস্থান করি। সবিহরতি ভগবা বিহরতি, ভগবান অবস্থান করছিলেন, অহং বিহরামি, আমি অবস্থান করছিলাম। আচ্ছা, আমি এখানটা ভুল বললাম, মোস্ট প্রবাবলি এই জায়গাটা হবে এই রকম, মানে প্রথমে ব্রাহ্মণ, হে ব্রাহ্মণ, একং অহং, মাঝখানে ইধটা বসছে, ইধ বা ইদ, আর শেষ হচ্ছে সময়, মানে অহং একং সময়। এই অহংটাকে আবার আগে নিয়ে যেতে, পালিতে এই জিনিসগুলো ভীষণ হয়, ওয়ার্ডগুলো ইন্টারচেঞ্জ হচ্ছে। তো আমি অহং একং সময়, আমি এক সময়ে, বেশালিয়ং বেশালিতে,
বৈশালীতে। বিহারও আমি অবস্থান করছিলাম সারন্দদে চেতি। সারন্দদের নাম, প্রপার নাম চেতীয়, মানে হচ্ছে চৈত্য। চৈত্য নামটা শুনেছ? ওই যে অজন্তা ইলোরার যে চৈত্য আছে ওইগুলো, বা শ্রাইন বোঝায় ইংরাজি ট্রান্সলেশন, যে শ্রাইন সারন্দদে। তো সেইখানে আমি অবস্থান করছিলাম। তত্রাহং, তত্রাহং হচ্ছে তত্রযুক্ত অহং, তত্র সেখানে, অহং মানে আমি, অহং হচ্ছে অহংসার। সেখানে আমি ইমে সত্য অপরিহানিয়ে ধম্মে, ধম্ম ধম্মা ধম্মং ধম্মে, ধর্মগুলিকে, ইমে ধম্মে এই ধর্মগুলিকে, আর সত্য অপরিহানীয় ধর্ম, সত্য অপরিহানীয় ধর্ম। পরিহানি, হানি মানে হচ্ছে হানি, ক্ষতি। অপরিহানি মানে হচ্ছে যেটা থেকে ক্ষতি হয় না। তো অপরিহানীয় ধর্ম, যে ধর্ম থেকে, ধর্ম মানে এখানে থিওরি বলেছে, নীতি, যে নীতি থেকে কোনো ক্ষতি হয় না, পরিহানি হয় না, সেই রকম সত্য মানে সাপ্তা, সপয়তে সপ্ত থেকে পালি সত্য, আর ইমে মানে এই, তাহলে এই সপ্ত অপরিহানীয় ধর্মগুলিকে দেশে সিং, দেশেতি যে ক্রিয়া আছে তার সি দিয়ে অতীতকাল, দেশে সি, দেশে সুং, দেশে সি, দেশে সিদ্ধ, দেশে সিং। সে দেশনা করেছিল, তারা দেশনা করেছিল, তুমি দেশনা করেছিলে, তোমরা দেশনা করেছিলে, আমি দেশনা করেছিলাম, আর দেশে সিংহ আমরা দেশনা করেছিলাম। তো এই সাতটা অপরিহানীয় ধর্ম দেশনা নিয়ে, কী সাতটা সেটা এখানে দেয়া হয়নি। মহাপরিনির্বাণ সূত্র এমনিও তোমাদের পাঠ হয়েছে, সেখানে সপ্ত অপরিহানীয় ধর্ম পড়ানো হবে, তখন দেখে নেবে। এবারে এইটা যাওয়ার আগে মাঝখানে যেহেতু একটু সিলেক্টেড টেক্সট আছে, কিছুটা গ্যাপ দিয়ে দেওয়া হয়েছে। সাতটা অপরিহানীয় ধর্ম প্রসঙ্গটা একটুখানি বলে রাখি। বেসিক্যালি বুদ্ধ, আচ্ছা এখানে কনটেক্সটটা কি? কনটেক্সট হচ্ছে যে অজাতশত্রু ব্রিজিদের হারাতে পারছেন না, তিনি অভিযান করতে যাবেন, সেই জন্য বর্ষকারকে পাঠিয়েছেন যে বুদ্ধের কাছে যান, গিয়ে খালি বলবেন যে রাজা ব্রিজিদের বিনাশ করতে চান, এইটা খালি বলবেন, দিয়ে উনি কি বলবেন শুনবেন। মানে এটা বলছেন যে কী করে ওদের হারানো যাবে সেইটা কিছু বলবে না, যে উনি এরকম প্ল্যান করছেন, আপনি কিছু বলবেন। ভালো। এইবারে তো সেইটার এগেনস্টে বুদ্ধ ওই সাতটা অপরিহানীয় ধর্ম বলেছেন। মানে বলছেন কি, যে আমি সারন্দদ চৈত্যে যখন ছিলাম তখন বৈশালীর লোকেদের, মানে বৈশালী হচ্ছে ব্রিজিদের রাজধানী, ব্রিজিরাজের রাজধানী ছিল বৈশালী, বৈশালী রাজবংশ হচ্ছে লিচ্ছবি, যাই হোক। তো ওইখানে ওদেরকে সাতখানা নিয়ম শিখিয়েছিলাম, সেগুলো পালন করলে কোনো হানি হবে না। সাতটা কি, তার মধ্যে জেনারেল হচ্ছে ব্রিজি রাজ্য ছিল গণরাজ্য। তো গণরাজ্য কি হয়, আমাদের যেমন ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, আমাদের সংসদে অধিবেশন হয়, অধিবেশনের মধ্যে দিয়ে ভোটিং হয়, মেজরিটি যেটা বলে সে তারপরে বিল পাস হয় বা যে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়। তো সিমিলারলি ওদেরও এইরকম গণতান্ত্রিক পদ্ধতিতে হতো, ভোটিং হতো। তো যদিও সেই সিস্টেমটা আমাদের গণতন্ত্রের থেকে ভালো, তার কারণ হচ্ছে আমাদের গণতন্ত্র হচ্ছে কি, মানুষ ভোট দিল, দিয়ে একজন নেতা রিপ্রেজেন্টেটিভ এমএলএ এমপি হয়ে সংসদে যাচ্ছে, কিন্তু যে সিলেক্টেড হচ্ছে সে কিন্তু অশিক্ষিতও হতে পারে, অশিক্ষিত, ক্রিমিনাল, সব পার্টিতেই দেখো আছে কম বেশি। কিন্তু এদের পদ্ধতি হচ্ছে যেটা ট্র্যাডিশনাল, মানে ভারতবর্ষের যে গণতান্ত্রিক যেগুলো ছিল, এদের হচ্ছে এক একটা গণজ্যেষ্ঠক থাকতো, মানে এক একটা কুল থাকতো, বংশ, সেখানে যারা অভিজ্ঞ ব্যক্তি ছিলেন, বয়োজ্যেষ্ঠ, তারা রিপ্রেজেন্টেটিভ হয়ে তাদের দাবি দাওয়াগুলোকে তুলত। এই যে পদ্ধতি যেটা এই এদের মধ্যে আছে, এটা কপিলাবস্তুতে এটা চলতো, কপিলাবস্তু গণরাজ্য ছিল, রামরামের পোলিও, অল্লকপের বুলি, কালাম, ছোটো ছোটো গণরাজ্য ছিল। এটা বোধহয় পলিটিক্যাল কন্ডিশনের নোটে পড়েছে, যে হিস্ট্রি পোর্শনে। এবং মজার বিষয় যে মহাভারতে যে যাদব বৃষ্ণি যে কুল ছিল, যেটা শ্রীকৃষ্ণ বলরাম যে এতে ছিলেন, মানে যে দ্বারকা মথুরা যে রাজ্য ছিল, সেটা
গণরাজ্য ছিল। তো ওখানেও কিন্তু এই পদ্ধতিতে হতো, মানে এক একটা যে ক্ল্যান আছে তাদের জ্যেষ্ঠরা এক জায়গায় বসতো, তাদের একজন, আমাদের যেমন রাষ্ট্রপতি থাকে, রাষ্ট্রপতি বা রাজ্যপাল, যিনি ফাইনাল ডিসিশন সভাপতি হন সেই সভার, সিমিলারলি একজন সভাপতি হতো ওই রকম। যেমন যাদবদের সময়, যেমন শ্রীকৃষ্ণের সময় এ ছিলেন উগ্রসেন, ওদের তারপরে কপিলাবস্তুর ছিলেন ইয়ে মহানাম, বা তার আগে মানে বুদ্ধের ইয়েতে হচ্ছেন কপিলাবস্তুর মানে শুদ্ধোদন। সিমিলারলি এইটা যখন এই ঘটনা হচ্ছে বৈশালীতে, তখন রাজা ছিলেন চেতক, ঠিক রাজা না, মানে তিনি হচ্ছেন ওই রাজ্যপাল বা মতো, যদিও সেটা পার্মানেন্ট পদ হতো, কিন্তু ডিসিশন মেকিং হতো ভোটিংয়ের মাধ্যমে। এইরকম বেসিক্যালি বলা যায় যে আমাদের পশ্চিমবঙ্গ থেকে একজন অভিজ্ঞ কোনো স্কলার বা একজন ঠিকঠাক লোক যাকে মানুষ করছে, সে রিপ্রেজেন্টেটিভ হলো। আচ্ছা, তো কী বলেছিল তার একটুখানি হচ্ছে যে যেহেতু গণরাজ্য ছিল, তো ওখানে প্রথমেই বলছে যে বৈশালীতে এরা বারংবার যে বৈঠক করে, মানে যেটা সংসদের অধিবেশন বলা যায়, ফ্রিকোয়েন্টলি অধিবেশন হয়, তো তাদের কী হয়, তাড়াতাড়ি জিনিসগুলো, রেজলিউশনগুলো পাস হয়ে যায়। আর একটা বলছে যে সবাই একসাথে বসে একসাথে ওঠে বেসিক্যালি, এবং একসাথে সিদ্ধান্ত নেয়। সংসদে যদি কোনো দল মানে করে দেয়, সভা ছেড়ে উঠে চলে যায়, তাহলে বিল টিল পাস হয় না, একটা সভাটা বানচাল হয়ে যায়, অধিবেশনটা। তো এখানে সিমিলার বিষয় বলা যে একসাথে পুরো যা যেটা হয় পক্ষ বিপক্ষ ওরকম সভাটাকে ভেঙে দেয়, সেটা ডিসিশন নেয়, এবং তাতে কী হয় যে সভাটা সেটা সফল হয়, অধিবেশনটা। এরকম আছে আরও অনেক প্রাসঙ্গিক বিষয় বলা আছে, যেমন একে অপরের যে কুলের যে যারা বৃদ্ধ আছে তাদেরকে সম্মান করে, যারা কুলকুমারী বা কুলস্ত্রী আছে তাদের সম্মান রক্ষা করে, যারা অর্হৎ বা যারা সাধক টাধক আছেন তাদের সম্মান করে, এরকম বেশ কিছু বিষয় বলা আছে। বেসিক্যালি ভ্যালু সিস্টেম এবং গণতান্ত্রিক যে পরিকাঠামো সেইটা ঠিকঠাক রাখে, এবং এটা বুদ্ধ উপদেশ দিয়েছেন যে এইগুলো করবে, এইটা করলে তোমাদের কোনো ক্ষতি হবে না। এইটা গিয়ে ওই বর্ষকারকে শোনাচ্ছে যে ওরা এইগুলো পালন করে, সেই জন্য ওদের কোনো ক্ষতি হয় না। হয়ে গেল। আর তো মন্ত্রী, শুনে বুঝে গেছে, দিয়ে তারপরে ওই পালিতেই ওই জায়গাটা ছিল, বলছে যে এদের সাথে সন্ধি করে এদেরকে কিছুতেই তো হারানো যাবে না, কেননা তো সুতরাং এদের মধ্যে ভেদ নীতির প্রয়োগ করতে হবে, সাম দান দণ্ডভেদ বলা হয়। তো তারপরে যেটা ঘটনা আছে যে বর্ষকার একটা ওই ফেক একখানা ঝগড়া টগড়া করে এতে চলে, মানে অজাতশত্রুর সাথে ঝামেলা করে অজাতশত্রু তারপর ওকে বহিষ্কার করলো দণ্ডদান করে, যে ও ব্রিজি রাজ্যে চলে গেল, গিয়ে তারপর ওখানে ওদের মানে টিচার হিসেবে নিযুক্ত হলো, ব্রিজিদের যে যারা রাজপুত্র ছিল তাদের, দিয়ে ওখানে গিয়ে এর সাথে ওর মন বিষিয়ে দিল, দিয়ে তারপরে যখন মানে ওরা যে বুদ্ধ উপদেশগুলো দিয়েছিলেন সেগুলো থেকে ওরা বিচ্যুত হলো। পরে অজাতশত্রু যখন আক্রমণ করলেন তখন আর ওরা ইউনাইটেড হতে পারলো না, এবং অজাতশত্রু মানে অবলীলায় ব্রিজি পুরো রাজ্য জয় করে নিল, এরকম উল্লেখ আছে। তো এই হচ্ছে বিষয়, এটা পড়ানো হয়েছিল। এবং মজার বিষয়, 19 সালের দিকে, তখন একটু বললে রাজনৈতিক বিষয় হিসেবে, তখন মুকুল রায় তৃণমূল থেকে বিজেপি জয়েন করেছিল, শুধু তনয় তারা তখন পড়তো, বলছে যে এই বর্ষকার ফলে পাঠালো না তো ওখানে, পরে অত ফিরে এলো, মানে হয়তো ওরকমই বিষয় হতে পারে। এইসব জিনিস পলিটিক্সে অতীতকাল থেকে হয়ে আসছে। তো পালি সাহিত্য তোমরা লিটারেচারটা এখনো পর্যন্ত মানে এই প্রথম পালি যে অ্যাকচুয়াল সাহিত্যের সঙ্গে তোমাদের সূচনা হচ্ছে, এর আগে এইসব লিঙ্গুইস্টিক, গ্রামার, হিস্ট্রি এইসব পড়ে এসেছো। লিটারেচার তো ডেফিনেটলি সাহিত্য, মানে যেটা সহিত মানে সঙ্গে মানুষের থাকে সেটা সাহিত্য। তো পালি সাহিত্যের কিন্তু একটা এরকম রস আছে, মানে সেখানে হিস্ট্রি বলো বা স্পিরিচুয়াল আছে, সেটা আস্তে আস্তে পাবে। ডেফিনেটলি এটুকু বলতে পারি, প্রত্যেকের
ইন্টারেস্টিং অনেক জিনিস এখান থেকে পাবে পড়তে পড়তে। যাই হোক, তো এই এখানে প্রসঙ্গ হলো। তো এই ঘটনাগুলো মোটামুটিভাবে মহাপরিনির্বাণ সূত্রে উল্লেখ আছে। আরও বেশ কিছু কাহিনী আছে, বুদ্ধঘোষ যে টিকা লিখছেন দীর্ঘনিকায়ের, সেইখানে উল্লেখ আছে। তো ওভারঅল আমি জাস্ট ন্যূনতা পূরণ করার জন্য মাঝে মধ্যে একটু আধটু কাহিনী বলবো। লাস্ট প্যারা আছে, তত্ত্বসুদং ভগবা। সুদং যে আছে এটা অলঙ্কারিক, এটা অব্যয়ের লিস্টে দেয়া ছিল, এটাকে আমরা অনুবাদ করব না। তত্ত্ব মানে সেখানে। ভগবা রাজগহে রাজগৃহেতে বিহরন্ত। বিহরতি মানে থাকা, বিহরন্ত মানে থাকতে থাকতে, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে। জিরান্ড ইনফিনিটিভ দেখবে সব জায়গায় একদম ভরে আছে জিনিসগুলো। বলছে যে এখানে রাজগৃহে অবস্থান করতে করতে গির্জকূটে পর্বতে, গির্জকূট পর্বতে অবস্থান করতে করতে, এটা ইংরাজি ট্রান্সলেটটা হবে অনেকটা দেয়ার ইন রাজগহ ইন দ্য মাউন্টেন গির্জকূট হোয়াইল দ্য ব্লেসেড ওয়ান বা দ্য লর্ড ওয়াজ স্টেইং, তখন এতদেব বহুলং ভিক্ষুণং ধম্নিং কথং করতি। এতদেব হচ্ছে এতং এব, ময়ের জায়গায় অনুসারের জায়গায় আমি দ বসছে, হচ্ছে এইরকমই বহুলং বহুলভাবে, ভিক্ষুণং ভিক্ষুদের উদ্দেশ্যে, ভিক্ষু শব্দের এটা চতুর্থী বহুবচন, ভিক্ষুদের উদ্দেশ্যে ধম্নিং কথং, এটা হচ্ছে ধর্মী কথা, বা আমরা বাংলায় ধর্মীয় কথা বলতে হবে, ধর্মীয় কথং করতি করছিলেন বা বলছিলেন। আচ্ছা, তো এইরকম ধর্মীয় কথা করছিলেন মানে ধর্মীয় কথা বলছিলেন, ধর্ম উপদেশ দিচ্ছিলেন, এরকম অনুবাদ করা যায়। তো কি বলছেন এইটা একটু ভালো করে করবে, এটা আবার রিপিটেশন আছে পরবর্তী প্যারাগুলোতে, 14-15 বার এই কথাটা রিপিটেশন আছে মহাপরিনির্বাণ সূত্রে, এবং সালের কোশ্চেনে ট্রান্সলেশন এসেছে। একটু কঠিন লাগবে, কিন্তু মোটামুটি 2 দিন বা 3 দিন ক্লাস করলে দেখবে তোমরা অনুবাদ করতে পারছো। কি বলছে, বলছে ইতি শীলং, ইতি মানে এই বোঝায়, বলছে এইটা হচ্ছে শীল। কিছু কিছু তোমাদের ফিলোসফিক্যাল টার্মের আমি লিস্ট দিয়ে দেবো, এটা আমার ভাবনা চিন্তায় আছে। শীল মানে হচ্ছে সদাচার। সদাচার মানে আমি কথাবার্তা আমার সংযত হবে, কাজ সংযত হবে, ওই যে সম্যক বাক্য সম্যক কর্ম আছে না, মিথ্যা না বলা, এমন কথা না বলে যাতে অন্যের খারাপ লাগে, প্রলাপ বাক্য না করা, মানুষের মধ্যে বিভেদ তৈরি হয় এরকম কথা না বলা, কাজের মধ্যে প্রাণী হত্যা না করা, মাদক দ্রব্য না সেবন না করা, এরকম সব আছে। সেইটা হচ্ছে শীল বোঝাচ্ছে ওভারঅল, সদাচার। সুশীল শব্দটা বলে না বাংলায়, সুশীল বালক মানে ভালো ছেলে, তো এইটা হচ্ছে শীল মানে এটা হলো সদাচার। গির্জকূটে ওইখান থেকে প্রকরণ সমাপ্ত হলো, ওরাও এসেছে, ও চলে গেল বর্ষকার ব্রাহ্মণ। তারপরে আনন্দকে আরও অনেক রকম বললেন যে এই পালন করলে হানি হবে না, সেই পালন করলে হানি হবে না, সেখানে 46 রকমের অপরিহানীয় ধর্ম ভিক্ষুদের উদ্দেশ্যে বলেছে, তো সেটা এখানে প্রাসঙ্গিক না। তো তারপরে আরও বলছেন যে একটা ওভারঅল এই 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 যেগুলো মানে কমন যেগুলো মানে উপদেশ বলা যায়, সেইটাকে এরকম প্যাসিভলি বলা। তো বলছে এই হচ্ছে শীল, ইতি সমাধি, এটা হচ্ছে সমাধি ধ্যান, ইতি পঞা, পঞা মানে প্রজ্ঞা, প্রজ্ঞা মানে হচ্ছে জ্ঞান নলেজ। টার্মগুলো লিখতে পারো, শীল মানে হচ্ছে ভার্চু ইংরাজি ট্রান্সলেশনে, ভার্চু মানে এমনি গুণ বোঝায়, কিন্তু এখানে ওই মানে ভালো গুণ ভালো কাজ এরকম হচ্ছে। সমাধি হচ্ছে মেডিটেশন কন্টেম্পলেশন এরকম বোঝায়। আর পঞা হচ্ছে উইজডম, নলেজও বলা যায়, উইজডম শব্দটা আরও বেশি ব্যবহার হয় ট্রান্সলেশন। তারপর হচ্ছে শীল ও পরিভাবিত সমাধি, এইখানে একটু এবার ঝামেলা শুরু হলো। সেটা হচ্ছে শীল পরিভাবিত, ভাবিত যে শব্দটা হয়, ভাবিত মানে হচ্ছে কাল্টিভেটেড, ইংরাজিতে অনুবাদ করে কাল্টিভেটেড, আর একটা কি বলে, যাই হোক, ভাবিত বলতে আমরা উৎপন্ন বলতে পারি, আর শীল পরিভাবিত
মানে শীল থেকে উৎপন্ন, মানে সদাচার থেকে উৎপন্ন, বা সদাচার থেকে যেটা সৃষ্টি হয়েছে, সদাচার থেকে সৃষ্ট। সমাধি, সমাধি হচ্ছে পুংলিঙ্গ শব্দ, এই জন্য শীল পরিভাবিত সমাধি। এবং সেই সমাধি বলছে মহাফলহতি মহানিশংস। সবকটা দেখো পুংলিঙ্গ এক বচনে আছে, শীল পরিভাবিত, মহাফল, মহানিশংস। বলছে সমাধি, যে সমাধিটা হচ্ছে শীলের দ্বারা উৎপন্ন, মানে এই সদাচার পালন করলে যে সমাধি লাভ হয়, মানে যার শরীর মন শুদ্ধ, সেইটার দ্বারা যে সমাধি লাভ হয় সেটা মহৎফলহতি মহানিশংস। মহৎফল মানে হচ্ছে মহৎ ফল, সেটা মহৎ ফলদায়ক হয়। আর মহা আনিশংস, আনিশংস একটা শব্দ আছে, আনিশংস মানে হচ্ছে আশীর্বাদ। ব্লেসিং, সেটা মহা ফল এবং মহা আশীর্বাদ স্বরূপ হয়। কোনটা? সমাধি। আর সমাধি কীরকম? শীল পরিভাবিত, শীলের দ্বারা উৎপন্ন সমাধি মহা ফলদায়ক, মহা আশীর্বাদ স্বরূপ হয়। তারপর বলছে সমাধি পরিভাবিতা পইয়া মহাফলাহতি মহানিশংস। যাই হোক, এবার এখানে দেখো এটা স্ত্রীলিঙ্গ হয়ে যাচ্ছে, পরিভাবিতা। কেন? পইয়া শব্দের বিশেষণ, পইয়া মানে প্রজ্ঞা, এটা স্ত্রীলিঙ্গ শব্দ। এবার বলছে সমাধি পরিভাবিতা, শীল পরিভাবিত মানে শীলের দ্বারা উৎপন্ন, সমাধি পরিভাবিতা মানে সমাধির দ্বারা উৎপন্ন। শীল মানে সদাচার, কায় মনোবাক্যে শুদ্ধ হলে তবে সমাধি লাভ হয়, ধ্যান ট্যান হয়। ধ্যান হলে সেখান থেকে প্রজ্ঞা বা জ্ঞান লাভ হয়। বলছে প্রজ্ঞা যেটা সমাধির দ্বারা উৎপন্ন সেইটা মহাফলাহতি মহানিশংসা, সেইটা মহাফলদায়ক হয়, মহা আশীর্বাদ স্বরূপ হয়। রিপিটেশন হচ্ছে, বুঝতে পারছো? আর পইয়া পরিভাবিতং চিত্তম, বলছে চিত্ত যেটা হচ্ছে প্রজ্ঞা পরিভাবিত, মানে পরিভাবিত মানে উৎপন্ন, যে চিত্ত মানে যার মন প্রজ্ঞার দ্বারা উৎপন্ন বা প্রজ্ঞার দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে যার মন, সেইটা সম্যদেব। সম্যদেব মানে হচ্ছে সম্মা এব, সম্মা পালিত হচ্ছে সম্যক, সম্যক এব, এব মানে ই, সঠিকভাবেই, সম্যকভাবেই। এব মানে ই হয় জানো, এটা শুধু সন্ধি হয়েছে, সন্ধির নিয়মগুলো তোমাদের পড়ানো হবে, চিন্তার কিছু নেই। তো এখানে সম্মা এবার যবমদনা তরলা চাগমা বলে একটা সূত্র আছে। প্রথম ব্যাচের স্টুডেন্ট যারা আছো এখানে, অমৃতা এই একাই আছে। তোমাদের কি সন্ধি পড়ানো হয়েছিল? এই জবা মদনা তরলা চাগমা এরকম সূত্র মনে আছে? সূত্র জবা মদনা তরলা চাগমা। আচ্ছা, যাই হোক, তো পরে পরে সবই হবে। তো সম্যকভাবে পরিভাগ মানে বৃদ্ধিপ্রাপ্ত যে চিত্ত সেইটি আসবেহি বিমুচ্যতি। আসব মানে হচ্ছে, আসব শব্দের অ্যাকচুয়াল অর্থ হচ্ছে মদ, মদের প্রতিশব্দ। সুরা, ময়ূরেয়, আসব, মদ্য, সিধু, এরকম অনেক শব্দ আছে। মাধ্বী, পৈষ্টিক, এগুলো ভ্যারিয়েশন হয়। কাদম্ব মানে পিঠে থেকে তৈরি, মাধ্বী মানে মধু থেকে উৎপন্ন মদ, এরকম সব বলে। তো যাই হোক, আসব মানে ইংরাজি অনুবাদ করে ইনটক্সিক্যান্ট। বেসিক্যালি যেটা মানুষকে আসক্ত করে সেটা হচ্ছে আসব, বা মদ কী হয় মানে মত্ত করে তোলে কোনো কিছুতে। ইংরেজিতে ওটা কী বলে, ওই যে অ্যাডিকশান, অ্যাডিক্টেড করে তোলে যেটা, সেইটা। তো সে সম্যকভাবে আসবেহি বিমুচ্যতি, বিমুচ্যতি মানে বিমুক্ত করে। আসবেহি, নরা নরস্মা নরেহি, মানুষের থেকে, মানুষ বের থেকে। আসবেহি আশ্রবগুলি থেকে, মানে এই ইনটক্সিক্যান্ট যেগুলো আছে সেইগুলো থেকে বিমুক্ত করে। সেইয়থিদং, সেইয়থিদং টার্মটা লিখে রাখো, এটা বোধহয় অব্যয় লিস্টে আছে। এটা মানুষের যথা পালিতে, যেমন বলছে আশ্রব থেকে বিমুক্ত করে, মানে যেগুলো মানে আসক্তি উৎপন্ন করে সেইগুলো থেকে
বিমুক্ত করে, যথা কীরকম আসক্তি? কামাসবা, ভবাসবা, অবিদ্যাসবা। ঠিক, কামরূপ আশ্রব, ভবরূপ আশ্রব আর অবিদ্যারূপ আশ্রব। কাম, এটা সন্ধি হচ্ছে, কামযুক্ত আসবা, ভবযুক্ত আসবা, অবিদ্যাযুক্ত আসবা। আসব এক বচনে, আসবা বহু বচনে, অনেকগুলো আছে। যে কামনাজনিত আসক্তি, ভব মানে পুনর্জন্ম বোঝায়, পুনর্জন্মের আসক্তি। আর অবিদ্যা, অজ্ঞানতার আসক্তি। তো বলছে যার চিত্ত প্রজ্ঞার দ্বারা উৎপন্ন, তার চিত্ত সম্যকভাবে সম্যদেবা আসবেহি বিমুচ্যতে, আর সমস্ত আশ্রব থেকে বা ওই ইনটক্সিক্যান্ট থেকে বিমুক্ত হয়। যথা কীরকম? কামরূপ আশ্রব মানে কামনার আশ্রব, পুনর্জন্মের আশ্রব, আর হচ্ছে মানে অবিদ্যা, অজ্ঞানতা, এইগুলো থেকে বিমুক্ত হয়। এই যে জিনিস, সেটা পরে পরে বহু জায়গায় রিপিটেশন হচ্ছে। এইটা সালের কোশ্চেনেও এসেছে অনেকবার, এখানটা ভালো করে করবে। 1 থেকে 6 পর্যন্ত হলো। এটা বুদ্ধি করে আমি ওই জন্যই অল্প রেখেছি, কারণ প্রথম দিনে অনেক ভূমিকা করতে হবে, সময় চলে যাবে। পরের দিনে ক্লাসেও এরকম 5-6টা আছে, তারপর থেকে একটু থরলি পাঠ হবে। আচ্ছা, মোটামুটিভাবে এটা হলো, বাড়িতে ভালো করে পড়বে। যাদের মনে হচ্ছে যে খুব গ্রামাটিক্যাল ব্যাপারগুলো বুঝতে অসুবিধা হচ্ছে, এমনি রিডিং করবে পালিটা। তাতেও যদি মনে হচ্ছে যে মানে ভয় লাগছে, এত কি কঠিন জিনিস পালি, তাহলে বাংলা অনুবাদটাকে পড়ে কনটেক্সটটাকে মনে রাখার চেষ্টা করবে। পড়তে তো হবেই, না পড়ে যাবে কোথায়? তো যতখানি সেখান থেকে কাজে নেওয়া যায়। ঠিক আছে তাহলে।